সুপ্রিয় দর্শক, নতুন দিনের নতুন নিউজ টেলিভিশন চ্যানেল স্টার নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্থাপনা কার্জন হলে, এবং কার্জন হলে আমার সাথে এখন যারা আছে তারাও নিশ্চয়ই আগামী 9 সেপ্টেম্বর ঐতিহাসিক একটা দিনের সাক্ষী হতে চলেছে, এবং তারা নিজেরাই আসলে সেই রকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আমার সাথে আছেন 2025-এর ডাকসু নির্বাচনে যারা ভিপি প্রার্থী, বিশেষ করে গুরুত্বপূর্ণ ভিপি প্রার্থী, তারা এই মুহূর্তে আমার সাথে আছেন। তাদের সবার মধ্যে একটা বড় ধরনের মিল আছে। 2024 সালের গণ অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি না কেন, সেটার পেছনে এবং সামনে থেকে সম্মুখ যোদ্ধা ছিলেন এই ভিপি প্রার্থীরা। ডাকসু নিয়ে আলোচনার পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদ, আপনাকে স্বাগত। এবং এছাড়া আছেন স্বতন্ত্র প্যানেলের মনোনীত প্রার্থী উমামা ফাতেমা। উমামা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ইসলামী ছাত্রজীবী সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সাদিক, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং সবশেষ আমার পাশে রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের পক্ষ থেকে। আসলে অনেক ব্যস্ত আপনারা, এর মাঝখানে আপনারা এসেছেন এবং নির্বাচনকালীন ব্যস্ততা। এদের মধ্যে অনেকটা মিল আছে আর একটা জায়গায়, যারা সবশেষ ডাকসু নির্বাচন যেটা ছিল 2018-র, সেখানে তারা ভোটার ছিলেন, কেউ কেউ প্রার্থীও ছিলেন। আবিদ মনে হয় সেটাতে কেন্দ্রীয় সদস্য প্রার্থী ছিলেন। আবিদ, আপনার থেকে শুরু করি, সেই ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচন কি পার্থক্য? শুরুতে আপনাকে ধন্যবাদ এবং স্টার নিউজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার হেভিওয়েট ভিভি প্রার্থীদের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো বিগত ডাকসু নির্বাচন যেটা 19 সালে হয়েছে, এটা 28 বছর পর হয়েছিল। আসলে সেটা নির্বাচন ছিল না, আমি প্রার্থী ছিলাম, কিন্তু আমি নিজের ভোটটাও নিজে আসলে দিতে পারিনি, এমন একটা নির্বাচন ছিল আর কি। তো সেই নির্বাচন থেকে বর্তমান নির্বাচন নিঃসন্দেহে আলাদা হবে। নির্বাচন কেমন হয় সেটা জানি না, কিন্তু এটুকু আশা রাখতে পারি এবার হয়তো বা আমি আমার ভোটটা আমার নিজেকে দিতে পারবো। আর কেন গতবার দিতে পারেননি? না, গতবার দিতে পারিনি। পরিবেশ পরিস্থিতি, ছাত্রলীগ ফ্যাকলাইন তৈরি করার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি, যার কারণে নির্বাচন ভোট দিতে পারিনি। তো এখন আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে আমি যে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমাদের যে বিগত দীর্ঘ সময়ে যে ডাকসু নির্বাচন হয়েছে কিংবা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এই ঘটনাটা সম্ভবত বিরল, সেটা আপনাদের জানানো উচিত। সেটা হচ্ছে যে আমার সংগঠনের যে প্যানেল, সেই প্যানেলটা কিন্তু আমাদের সংগঠনের যে অভ্যন্তরীণ নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এই প্যানেলটা। মানে আমরা আমাদের সংগঠনে নির্বাচিত হয়ে সেই পরীক্ষায় পাশ করে এখন আমরা একটা বৃহৎ ডাকসুতে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি। এই জায়গাটাতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি খোঁজ নিয়েও দেখতে পারেন, অন্যান্য সকল সংগঠন থেকে আমাদের প্যানেলটা সম্পূর্ণ একটু আলাদা। কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্য যে নির্বাচন কেন্দ্রিক দেখেন, হাসিনা তো চলে গেছে, আমাদের ভিতরে তো কোনো বিভেদ থাকার কথা না, কাদা ছোড়াছুরি থাকারও কথা না। 24-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট, যে চেতনা, 24-এর চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষের সংগ্রাম। কিন্তু এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করে নাই, সামগ্রিকভাবে আমরা প্রত্যেকটা পোর্শনের সংগ্রামটাতে আমরা অংশগ্রহণ করেছি। তাহলে ওই সংগ্রামটার চেতনাটাকে কখনো ক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহমর্মিতা, সহনশীলতা যখন বিরাজমান সেটা হবে, যেটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় এখন এটা অনুপস্থিত দেখা যাচ্ছে আর কি। সেটা নিশ্চয়ই হবে। আমি একটু সাদিক আপনার কাছে আসি। সাদিক, বহুদিন পর একটা নতুনত্ব ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে, এবং তারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মোটামুটি একটা নির্বাচনে এসেছে। তো অনেক দিন ধরে আপনারা কি করেন না করেন সাধারণ শিক্ষার্থীরা তো জানে না নিশ্চয়ই, যেহেতু প্রকাশ্য রাজনীতিতে আপনারা এবং ছাত্র সংসদেও ডাকসুতে আপনারা এসেছেন। তো সাধারণ শিক্ষার্থীরা আপনাদের আসলে কেন ভোট দিবে? আপনারা কি চাইছেন, কি আশ্বাস দিচ্ছেন, ছোট করে বলুন। ধন্যবাদ। গত 16 বছরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে। আমরা এদেশে নাগরিক ছিলাম না, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে স্বাধীনভাবে আমাদের কথা বলতে পারছি। তো জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যদি আপনি দেখেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যতগুলো কাজ আছে সবগুলো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। গত 1 বছর জুড়ে শিক্ষার্থীদের হেলথ ক্যাম্প, পাশাপাশি হচ্ছে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি, এবং এই সকল প্রোগ্রামগুলোতে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি। তো 1 বছর জুড়ে তারা আমাদের সততা, দক্ষতা, আমাদের লিডারশিপ কোয়ালিটি, আমাদের ইন্টিগ্রিটি, এই সব কিছুই তারা অনেক বেশি আকৃষ্ট হয়েছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছে, আমরা তাদের থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি, তাদের কথাগুলো শুনছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে
আমাদের নারী শিক্ষার্থী, আমাদের যারা ভাই বোনরা আছে তাদের জন্য আমাদের নিরাপদ গড়ে তুলতে হবে, একটা নারী বান্ধব ক্যাম্পাস করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ইশতেহারও সেই নিরাপদ ক্যাম্পাস কীভাবে হতে পারে, সেটা রোডম্যাপ কী হতে পারে, সেগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার নিয়ে আসবো এবং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করবো। আমরা অপেক্ষায় জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আপনাদের আন্দোলন শুরু ইশতেহারে হয়েছিল। কি আসে সেটা দেখারও আমাদের অপেক্ষা। উমামা ফাতেমা, একটু জানতে চাচ্ছি যে এত বড় বড় প্ল্যাটফর্ম, এত বড় বড় নেতৃত্ব বা সংগঠন, বড় বড় দল, এর মাঝখানে একজন উমামা ফাতেমা দাঁড়িয়ে আছে বা শক্তভাবে প্রতিপক্ষ নিজেকে জানান দিচ্ছে। তো আপনার কি মনে হয় এই নির্বাচনে কি আসলে দল প্রাধান্য পাবে নাকি প্যানেল নাকি ব্যক্তি প্রাধান্য পাবে? প্রথমে অসংখ্য ধন্যবাদ স্টার নিউজকে আজকে আপনাদের এই অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার নিজের ডিপার্টমেন্টের সামনেই বসে আছি, তো মনে হচ্ছে খুবই আপন একটা জায়গা। আর গত 2019 সালের যে ডাকসু নির্বাচন ছিল, সেখানে আমি কবি সুফিয়া কামাল হলের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। জিতেছিলেন নাকি ভোট দিতে পেরেছিলেন? কিন্তু আমি ভোট দিতে পারিনি তখন, যেহেতু মেয়েদের হলগুলোতে এক ধরনের প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হচ্ছিল। আমি ওই প্রতিরোধ গড়ে তোলার কাজে এত বেশি ব্যস্ত ছিলাম যে সেখানে ভোটটা আর দিতে পারিনি। তো যাই হোক, আজকে এত বছর পর আবার নতুন করে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এতটা অংশগ্রহণমূলক এবং সকলের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আবহাওয়া কিন্তু বিরাজ করছে। এবং আমরা যেটা গত এক বছরে খেয়াল করেছি যে প্রতিষ্ঠানের থেকে ব্যক্তি কিন্তু এখন অনেক বড় ফিগার হয়ে উঠেছে, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা যাচ্ছে। ব্যক্তি যদি হচ্ছে এককভাবেও কোনো একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে রাখে, একটা সম্ভাবনা তৈরি করে, তাহলে মানুষ কিন্তু তার পিছনে দাঁড়ায়, মানুষ কিন্তু তার সাথে দাঁড়ায়। এবং আমি সেই জায়গা থেকে যখন স্বতন্ত্র প্যানেলের কথা চিন্তা করছিলাম, সেই স্বতন্ত্র প্যানেলের জন্য আমরা যে সিদ্ধান্ত নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে রাজনৈতিক এবং একাডেমিক আবহ, সেগুলোকে নিয়ে আমাদের একটা প্রপার ভিশন এবং ন্যারেটিভ আসলে আমাদের তৈরি করতে হবে। সেটা আমাদের কোনো ছাত্র সংগঠনের সাথে আসলে গিয়ে কোনোভাবে সম্ভব না, বরং এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা আছে যারা এই পলিটিক্যাল অর্গানাইজেশনের কমফোর্ট জোন বাইরে গিয়ে তারা আসলে নির্বাচনটা করতে চায়, তাদের মধ্যে থেকে আমরা আসলে প্রতিনিধিদেরকে বাছাই করে আনতে চাই। সেই জায়গা থেকে আমরা আমাদের স্বতন্ত্র প্যানেলটি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সেটি ঘোষণা দিয়েছি। এবং আমাদের যে পুরোপুরি মোটো, আমাদের যে লক্ষ্য, সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অবশ্যই এটা একটা রাজনৈতিক ইতিহাস আছে, কিন্তু রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দিকে হাঁটতে হবে। তার জন্য যত ধরনের রাজনৈতিক এবং একাডেমিক সংস্কার প্রয়োজন, সেগুলোর দিকে আসলে আমাদের হাঁটতে হবে। এবং আমি মনে করি যে এই নির্বাচনে প্যানেলের পাশাপাশি প্যানেলও যেমন গুরুত্ব পাবে, একই সাথে ব্যক্তিও গুরুত্ব পাবে। ধন্যবাদ উমামা। আমরা কাদের সবার শুরুর প্রশ্নে একদম শেষে আসছি, দুঃখ প্রকাশ করছি শুরুতে আপনার কাছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আপনারা আপনাদেরকে বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা আপনাদেরকে বা আপনার প্যানেলকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার যারা, তারা সবাই কিন্তু শিক্ষিত এবং সচেতন, তা আপনারা ভোটাররা কেন ভোট দেবে? শুধুমাত্র কি 24-এর আন্দোলনে আপনারা সামনের সারিতে ছিলেন, নাকি আপনাদের আরও কোনো চমক আছে? জি ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা চায়। কারণ কি জানেন, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মানে কে আম খাওয়ালো, কে পানি ফিল্টার দিল, কে পানি ফিল্টার খাওয়ালো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাদের কাছে একটা শঙ্কার জায়গা আছে যে তারা আবারও 24-এর যে আগের যে জীবনযাপন, দাসত্বের যে শৃঙ্খল, সেটার মধ্যে তারা ফিরে যেতে চায় না। তারা আবারও হচ্ছে গন্ডুম গেসুম কালচারের মধ্যে নিপীড়ন নির্যাতন শিকার হতে চায় না। তারা বুঝতেছে যে 5 আগস্টের পরবর্তীতে তারা একটা স্বাধীন ক্যাম্পাস তারা লিড করতে পারতেছে, স্বাধীন জীবনযাপন করতে পারতেছে। তারা আরও বেশি সংখ্যা কি জানেন, যে 90-এ তারা দেখেছে, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু হয়েছে, কিন্তু 91-তে এসে সে ডাকসুকে বানচাল করা হয়েছে। যারা পরবর্তী ক্ষমতাসীন দল, যারা ক্ষমতা এসেছেন, তারা ডাকসুকে কুক্ষিগত করে রেখেছেন। তারা একটা এজেন্ডাই হচ্ছে শিক্ষার্থীকে মুখটা চেপে ধরা, শিক্ষার্থীর অধিকার জায়গাটা ক্ষুণ্ণ যেন না হয়, যেন ক্ষুণ্ণ হয় সেটা একটা এনশিওর করা। শিক্ষার্থীকে তারা যে স্বৈরাচার হয়ে ওঠার যে প্রবণতা, টেন্ডেন্সি আছে, সেই জায়গায় শিক্ষার্থী তারা হচ্ছে একটা প্রতিরোধের আশঙ্কা তৈরি করে জন্মায়। সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, অভয়ের জায়গা চায়। আমরা মনে করি আমরা বিগত দিনে দিতে পারবেন। আমরা বিগত দিনে দেখেন, এখন অনেকে অনেক কথা বলছে, ডাকসু কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক অনেক কথা বলতেছে, কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই বিগত দিনের যে কৃতকর্ম, বিগত দিনের শিক্ষার্থীরা কাদেরকে পাশে পেয়েছে, কাকে পাশে পেয়েছে, নানান প্রতিবন্ধকতা, নানান সীমাবদ্ধতার পার করে এসেও শিক্ষার্থীদের পাশে কারা ছিল, কোনো প্রকার কোনো প্রতিবন্ধক দেখায় নেই, কোনো অজুহাত দেখায় নেই। শিক্ষার্থীদেরকে কারা শিক্ষার্থীদের পাশে ছিল, তাদের কথা বিবেচনা করে তাদের প্রতি শিক্ষার্থী আস্থা রাখবে, কারণ তারা পূর্বের ইতিহাসে তারা শিক্ষা নিতে চায়।
আবিদ, একটা বিষয় একটু ছোট করে জানি বা এক কথায় বলতে পারেন, নির্বাচনের পরিবেশ কেমন এখন পর্যন্ত? নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত যতটুকু আমরা দেখতেছি, আমরা আগের যত নির্বাচন হয়েছে সেই তুলনায় যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। তার মানে ভালো, তার মানে না, কিন্তু এখানে কিন্তু আছে, ভালো আছে। আমরা আমাদের মতো করে প্রত্যেকে মুভ করতে পারতেছি, কিন্তু পরক্ষণে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের যারা বিহাইন্ড দ্য সিনে থাকা, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করে এক প্রকার, তারা কিন্তু আবার আমাদের বক্তব্যগুলোকে বিকৃতি করে বিভিন্নভাবে, আমরা বলতেছি একটা আর বিকৃত করতেছে আরেকটা, করে ফটো কার্ড বানিয়ে বিভিন্ন জায়গায় ছাড়তেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, আপনি আশ্চর্য হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে মারাত্মকভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং ফেক আইডি থেকে এগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে। এখানে অন্যান্য ভিপির প্রার্থীরা হচ্ছে, তারাও আমার সাথে একমত হবে না। এমন ফেক আইডি যেটা 7 দিন আগে জয়েন করছে, তার পোস্ট কোনো প্রকার বাদ বিচার ছাড়া এগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছে। সুতরাং এই যেগুলো হচ্ছে, আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, তারপর হচ্ছে আপনি আশ্চর্য হবেন, রোকেয়া হলের যে গ্রুপ আছে সেই গ্রুপে মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, অ্যানোনিমাস আইডি থেকে পোস্ট দেওয়া হচ্ছে, আমাদের সংগঠনের মেয়েগুলোকে হচ্ছে যে নানানভাবে বেশিং করা হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো যদি প্রশাসন কন্ট্রোলে না আনতে পারে, তাহলে মাত্র তো সূচনা এখনও হয় নাই, এখনও প্রচার সূচনা হয় নাই। যেহেতু সূচনা হয় নাই, এগুলো যদি প্রশাসন কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে পরিস্থিতি খারাপের দিকেও যেতে পারে। খারাপের দিকে যেতে পারে বলতে হচ্ছে যে আমরা যদি আমাদের কমফোর্ট জোন না থাকে, তাহলে আমরা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবো কিংবা নির্বাচন করব। নারী ভোটার বা প্রার্থীদের নিয়ে কথা বলছেন। আচ্ছা উমামা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধরেন এইবারই ডাকসুতে ঐতিহাসিক একটা দৃশ্য, সবচেয়ে বেশি নারী প্রার্থী এবার 62 জনের মতো আমি যতটুকু তালিকা পেলাম। তো আপনি একজন নারী প্রার্থী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে, ভোটার এবং প্রার্থী যারা, তাদের জন্য কি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নারী বান্ধব হয়েছে, বা ভোটে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কি আসলে সত্যি বলতে বা নারী বান্ধব কিনা এখন পর্যন্ত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক আর ফিজিক্যাল এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক? আমার ধরেন এই যে ডাকসু নির্বাচন, এবার প্রায় 500-এর অধিক শিক্ষার্থী হচ্ছে তারা কেন্দ্রীয় সংসদে অংশগ্রহণ করছে। সেখানে শুধুমাত্র 13%, অর্থাৎ 13% শিক্ষার্থী হচ্ছে যে নারী। তো হয়তো আগের ডাকসুর তুলনায় এই পার্টিসিপেশনটা অনেক বেশি। তবে আমার যেটা সচক্ষে দেখা, সেটা হচ্ছে অনেক সম্ভাবনাময়ী নারী যারা ছিল, যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে খুবই অগ্রগামী ভূমিকা পালন করেছিল, এর আগেও ক্যাম্পাসে খুব ভোকাল ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে এক ধরনের একটা অনলাইন হ্যারাসমেন্ট থেকে শুরু করে বুলিং এগুলো বেড়েছে, অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করেছে, তারা আসলে আর সামনে যেতে চায় না। কারণ তাদের কাছে মনে হয় যে সামনে যাওয়া মানেই আসলে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ হওয়া এবং সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্টের শিকার হওয়া। কি হ্যারাসমেন্ট একটু নির্দিষ্ট করে বলা যায়? সোজা কথা যেটা আমার সাথে হয়, ধরেন আমি কোথাও একটা নর্মাল বক্তব্য দিচ্ছি, আপনি যদি সেটার কমেন্ট সেকশনে যান, সেখানে তো আমার ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু ধরে গালিগালাজ করা হচ্ছে। এটা ছেলেদের সাথেও হয়, কিন্তু একটা মেয়েদের তো তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে তার মানে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু তাকে দেখা যাচ্ছে যে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এখন আমি হয়তো রাজনীতি করেছি দীর্ঘ বছর, আমার একটা এন্ডিউরেন্স পাওয়ার আছে, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী যার হয়তো ড্রিম হচ্ছে সে 6 বছর 7 বছর ক্যাম্পাসে থেকে পরবর্তীতে বাইরে চলে যাবে বা চাকরি বাকরির জীবনে চলে যাবে, হয়তো একটা বছর যদি এই ধরনের হেনস্থার পরিবেশটা না থাকতো, তাইলে সে হয়তো সাহস করে এখানে নির্বাচনে চলে আসতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় নাকি ক্যাম্পাসের মধ্যেও হয়? ক্যাম্পাসের মধ্যে ধরেন এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলি বা বাংলাদেশের একটা বড় অংশের জনগণই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটার উপর বেস করে তারা বায়াসনেস তৈরি হয়। তো সাধারণ যারা নারী শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরিবারের থেকে একটা বিশাল রেজিস্ট্যান্স কাজ করে, যে তুমি যদি কোনোভাবে হচ্ছে এখানে দাঁড়াও, তাহলে তো আমাকে এলাকায় হেনস্থার শিকার হতে হবে বা তোমাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনার সাথে আবিদের কথার কিছু মিল পাওয়া গেল, একটু 2 বাক্যে যদি বলেন সবচেয়ে অভিযোগ কাদের বিরুদ্ধে, মানে কারা কোন পক্ষ এটা বেশি করে আসলে? এখানে আসলে নানান পক্ষই আমি দেখি, এটা আমি স্পেসিফিক নাম ধরে বলতে পারবো না, কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশনেরই কিন্তু নিজ নিজ বট বাহিনী বা নিজ নিজ হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট আছে। যখন 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা প্রধানত আওয়ামী লীগের এক ধরনের একটা ব্যাশিংয়ের শিকার হয়েছি, আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয়েছিলাম। যখন আমি ছাত্র শিবিরের এগেইনস্টে কথা বলছি বা এখানকার যখনই কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের কোনো একটা স্ট্যান্ডিংয়ের বিরুদ্ধে আমি সরাসরি কথা বলছি, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই পলিটিক্যাল অর্গানাইজেশনের যে বট ফোর্স সেটা আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। তো
তো এটা এক দল হচ্ছে আরেক দলের উপর হয়তো দোষ দিতে পারে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু এই ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করা, বুলিং করার জন্য নির্দিষ্ট চ্যানেলিং থাকে, এবং যখনই কোনো মানুষ কোনো ব্যক্তি তাদের এগেনস্টে, তাদের স্ট্যান্ডিংয়ের এগেনস্টে গিয়ে প্রতিরোধ গড়ে তুলবে, কথা তুলবে, তখনই এই বট ফোর্সগুলো তারা অ্যাক্টিভেট করে দেয়। এবং এভাবে কিন্তু নারীরা, আমরা যারা দলমত নির্বিশেষে, আমরা কিন্তু এক ধরনের একটা এক্সপোজারের শিকার হয়ে যায়, এবং আমরা কিন্তু এক ধরনের একটা কি বলা যায় ইনসিকিউরিটির মধ্যে জি পড়ি। জি অবশ্যই। পাশে আছেন সাদিক কায়েম, একটু আসলে এই যে আমি বলছিলাম যে কাদেরও কিন্তু একই ধরনের কথা বলছিল, আপনি কি মনে করেন আসলে এটাই হচ্ছে বাস্তবতাটাকে এরকমই? আমরাও আমাদের যে জোট হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখানে আমাদের 4 জন বোন আছে, 4 জন নারী রিপ্রেজেন্টেশন আছে। তো আমাদের জোট ঘোষণা হওয়ার পর থেকে তাদের যে ট্রমা আমরা দেখতে পাচ্ছি, জি, সেটা সত্যিকার অর্থে আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে। আমাদের এখানে হচ্ছে জুমা, তারপর তামান্না, তারপর উম্মে সালমা থেকে শুরু করে তাদের কমেন্ট সেকশনে ক্রমাগত এবং তাদের মেসেঞ্জারে যে পরিমাণ তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, তো সত্যিকার অর্থে এটা খুব একটা ন্যাক্কারজনক কাজ। তো আমরা যারা আপনাদের প্রার্থীরাও একই ধরনের হামলার শিকার। হ্যাঁ, এবং এটা হ্যাঁ, এই জায়গা থেকে আমি গতকালকে একটা ফেসবুক পোস্ট দিয়েছি, এর আগেও পোস্ট দিয়েছি। এই জায়গায় আমাদের বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, এরপর হচ্ছে অ্যাক্টিভিস্ট যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের এই সমস্ত কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার, এদেরকে আইডেন্টিফাই করা দরকার। সে মানুষ হতে পারে না যে আমার বোনকে, যে আমার মাকে এভাবে হচ্ছে বোলিং করে, যারাই করছে তারাই হলো একজন কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এই জায়গায় আমাদের কনসেনসাস আসতে হবে। এবং এই যে আমরা যদি দেখি জুলাই আন্দোলনে আমাদের এই বোনরা, তারা আমাদের সবার সামনে ছিল। জুলাই আন্দোলন যে সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়া, সেটার পেছনে ছিল আমাদের এই ছাত্রীরা, আমাদের এই নারীরা, তারা আমাদেরকে আশা জুগিয়েছে। তো এখন এই যে জুলাই বিপ্লব পরবর্তী নারীদের যেন রাজনীতি অংশগ্রহণ না থাকে, এটার জন্য বিভিন্ন পক্ষ এখানে প্রতিনিয়ত এই ধরনের হচ্ছে আপনার সাইবার বুলিং, প্রপাগান্ডা এগুলো করছে। ছাত্র সংগঠনের কার্যক্রম নিয়ে যে আপনি বলছিলেন, একটু আপনার কাছে ছোট করে জানতে চাই যে এই প্রশ্ন নিশ্চয়ই আপনারা সেই শুরু থেকে, যে আপনারা এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গুপ্তভাবে রাজনীতি করেছেন, ছাত্রলীগের মধ্যে আপনাদের ইন্টারেস্ট ছিল, অংশ ছিল, এবং অনেকের অভিযোগ ছাত্রলীগের হয়ে আপনাদের কর্মীরা বা আপনাদের জনশক্তিরা তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাও করেছে, এমন অনেক বিভিন্ন ছবি, অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায়। তো আসলে এই সাধারণ শিক্ষার্থীরা তাহলে আপনাদের উপরে কিভাবে ভরসা পাবে? দেখেন, এখানে ছাত্রলীগ হচ্ছে সন্ত্রাসী। জি, ছাত্রলীগের যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই ধরনের যে বয়ান, যে শিবির হচ্ছে একটা মজলুম সংগঠন, তার উপর ছাত্রলীগের যে অভিযোগ, সেগুলো দেওয়ার মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা মূলত একটা ফেসিবাদী বয়ান, এটা হচ্ছে দিল্লির বয়ান। সুতরাং আমরা যারা ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছি, আমরা যারা মজলুম ছিলাম, যখন আমরা সেই আগের যে বয়ান, যে দিল্লির বয়ান, যে ফেসিবাদী বয়ান, এই বয়ান যারা আবার নতুনভাবে রিইনস্টেট করতেছি, আমরা আলটিমেটলি নিজের গর্ত নিজেদের জন্য করতেছি। আপনারা কি কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে ছাত্রলীগের মধ্যে আমাদের কেউ ছিল না? হ্যাঁ, ছাত্রলীগের এখানে যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বুঝতে হবে। গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হলে আসছে, তাদের সবাইকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে গেছে। এখন এই প্রোগ্রামে যাদেরকে নিয়ে গেছে, ওই একটা ছবি দিয়ে যদি আপনি বলেন যে হচ্ছে সে ছাত্রলীগের হচ্ছে সন্ত্রাসের সাথে জড়িত, তাহলে এইটা যারা করতেছে এটা হচ্ছে অপরাজনীতি, এটাকে রাজনীতি বলা হয় না। আর আমরা যদি রিসেন্টলি দেখতে পাই হচ্ছে আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠনরা, তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, কিন্তু দেখা গেছে পরবর্তীতে তারা একটা দলের আহ্বায়ক, আমি নাম বলতে চাইতেছি না, এবং একটা হচ্ছে কমিটি রিসেন্টলি হয়েছে, সেই কমিটিতে দেখা গেছে 70 জন ওই দলের হচ্ছে বিভিন্ন পর্যায়ে ছবি আছে। এখন এর মাধ্যমে যদি আমি চাই না এগুলো বলতে, এগুলোর মাধ্যমে এই যে ট্যাগিং, ফ্রেমিং, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা এগুলোকে পছন্দ করছে না। ধন্যবাদ সাদিক। আমরা কাদের একটা বিষয় জানতে চাচ্ছি, অনেকে এই যে সবাই যখন কথা বলছিল যে অনলাইন হেনস্থা, নানা ধরনের হয়রানি, নানা ধরনের কার্যক্রম, এতে করে একটা জিনিস তো হয়েছে, আপনারা যারা 24-এ গণঅভ্যুত্থান করেছেন, আন্দোলন করেছেন, আপনারা এখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছেন, একে অপরের শত্রু হয়ে গেছেন। যাদের কাজ ছিল একে অপরের সাথে মিলানো, তাদের শুধু কাজই নয়, তারা এখন পারলে একে অপরের উপর হামলা করে। আমরা সেরকম ভাষা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরাও দেখি, নানা প্রোফাইলে আমরাও আসলে দেখি। তো আপনার কি মনে হয় যে আপনারা বন্ধুরা কেন শত্রু হয়ে গেলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে, এটা আমি বারবার আমার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আমি জানিয়েছি জি, 24-এ গণঅভ্যুত্থানে আমরা যারা হচ্ছে সামনের সারিতে ছিলাম, কিংবা যারা আমরা আন্দোলন নেতৃত্ব দিয়েছি, মাঠ পর্যায়ে ছিলাম, তখন প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্যের জায়গাটা এক ছিল। সামহাউ আমাকে হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাকে বিলোপ করাতে হবে। জি, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে এই যে আমাদের একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, প্রত্যেকে যার যা করে চলে গেল, প্রত্যেকে যার যে হিস্যার যে বিষয়টা, হিস্যাটা তাকে নিশ্চিত করতে হবে যে আমি 24-এ গণ অভ্যুত্থানে
আমার এই অবদান আছে, এই অনুযায়ী আমাকে হিস্সা দাও। কি লাভ তাতে, মানে আসলে লাভটা কি হয়? সেটা কোনো ব্যক্তি কিংবা তার সংগঠন জানতে পারে তার কি লাভ। হয়তোবা কোনো সংগঠন কিংবা নতুন করে তারা রেজিস্টার করতে চিন্তা ভাবনা সেই করতেছে। ক্রেডিট কি আপনারাও নিতে চান না? মানে আপনারা তো আমি কি বললাম, প্রত্যেক জায়গা থেকে। এই জন্য হচ্ছে কি যে এত কামড়ি, এত হচ্ছে কি বিভাজন, এত অনৈক্যের বিষয়টা আসতেছে। প্রত্যেকে তার 5 আগস্টের আগে যে কিংবা জুলাই গণঅভ্যুত্থানে যে অবদান রেখেছে, অবদান অনুযায়ী তারা হিস্সা চায়। প্রত্যেকটা শুধু হিস্সা মানে শুধু ক্রেডিট দিয়ে না, হিস্সাটা প্রত্যেকটা অঙ্গনে, যদি আপনি রাজনৈতিক অঙ্গনে বলেন কিংবা আমলা মন্ত্রী কিংবা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গনে হিস্সা চান, একটা বিষয়। যার কারণে এত কামড়ি। আপনি হচ্ছে নারী শিক্ষার্থী হেনস্থার বিষয় বলেছিলেন, আমি একটু অ্যাড করি। দেখেন, নারী শিক্ষার্থীরা যদি 24শে গণঅভ্যুত্থানে আমাদের সামনে ডাল হয়ে না দাঁড়াইতো, হয়তো আমরা হচ্ছে এত দূর আসতে পারতাম না। কিন্তু নারীরা আমাদের শক্তি সাহস জুগিয়েছিল, কিন্তু সেই নারীদেরকে মানে একদম আক্রমণযোগ্য করে তুলেছিল কারা, সেটা আমরা চিন্তা ভাবনা করতে হবে। যদি আমি 5 আগস্ট কথা চিন্তা করি, এই যে রিসেন্ট যে 5 আগস্ট শিক্ষার্থীরা আপনার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্র শিবির একটা প্রদর্শনী আয়োজন করে। সেটা আপনি জানেন যে শিক্ষিত যারা রাজাকার তাদের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে সেখানে একটা ক্যাচাল তৈরি করার চিন্তা ভাবনা করে। আপনি দেখেন সেখানে হচ্ছে বামপন্থী নারীরা যখন সেখানে প্রতিবাদ জানায়, আমরা দেখেছি একজন ব্যক্তি যিনি হচ্ছে ওই যে বামপন্থী নেত্রীদের তিনি হচ্ছে ছবি জুম করে মানে খুবই অপ্রীতিকর ভিডিও করতেছেন। তাকে ধরার পরে তিনি দৌড়ে চলে গেলেন ছাত্র শিবিরের ওই মজলিসের মধ্যে দৌড়ে চলে গেলেন। পরবর্তী তাকে ধরা হলো, ধরার পরে তিনি পরিচয় দিলেন তিনি কিছু কবি নজরুলের ছাত্র শিবিরের একজন জনশক্তি। তা আমরা এই জায়গায় বলতেছি, আজকে যখন সাদিক ভাই বলতেছেন যে তিনি কালপ্রিট বলে সম্বোধন করতেছেন, তাদের বিচার আওতানা করতে বলছেন, কিন্তু ওই ব্যক্তি কি করেছেন আমরা দেখেছি, ওই ব্যক্তি ঠিক, কিন্তু ওই ব্যক্তি 3টা ফেক আইডি আছে। আমরা যদি আরেকটা কথা বলি, আচ্ছা ওনাকে একটু শেষ করতে হবে। আমরা যদি আরেকটা কথা বলি, দেখেন এই যে নারীর 5 আগস্টের পর নারীর প্রতি এত বিদ্বেষ কেন? আমরা যদি হচ্ছে এই বিদ্বেষে যদি মানে একটু পিছনে তাকাই, যদি একটা দৃষ্টান্ত দেখি, আপনি দেখেন এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একজন নারীকে যে ফ্লাইং কিক করা হচ্ছে, আমরা দেখেছি মানে তার কোনো প্রতিকার হয় নাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো মানে বিচার আওতা আনা হয় না, কিন্তু তাকে থানায় নেওয়ার পরে থানা থেকে সারিয়ে জন্য মব ক্রিয়েট করা হয়েছে। আপনারা একটা বিষয় দেখেন, তাকে থানা থেকে সারিয়ে যাওয়ার পরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। তার মানে আপনি কি বুঝবেন? আপনারা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এগুলো নিয়ে ফরমালি কোনোদিন প্রতিবাদ জানিয়েছেন? এগুলো আপনি দেখেন 5 আগস্ট পরবর্তীতে আমরা বারবার করে জানিয়ে আসতেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার করে বসতেছি, আমরা অনলাইনে অফলাইনে আমরা এটা বুঝতে মানে সোচ্চার হচ্ছে, অফলাইনে কর্মসূচি সোচ্চার হচ্ছে। আলটিমেটলি কথা হচ্ছে একটা বিষয়, গত বৃহস্পতিবার আপনারা একটা সংবাদ সম্মেলনে আপনার প্রার্থী জিএস প্রার্থী আবু বাকর মজুমদার তিনি বলেছেন যে মেয়েদের হল 11টায় বন্ধ করার ব্যবস্থা তারা করবেন। এখন আপনারা হলে আছেন, এখন তো আপনারা কিছু বললে সেটার ব্যবস্থা হয়ে যায় আমরা জানি, আপনি একটা স্ট্যাটাস দিলে একটা হলের সামনে রাস্তা ঠিক হয়ে যায় আমরা জানি। তো তাহলে সেটার জন্য আপনারা ডাকসুর জন্য অপেক্ষা করতে হবে কেন? এখনও আপনারা দাবি জানাচ্ছেন না কেন? কারণ এই যে দাবি রাতের বেলায় বা কারোর কাজ থাকতে পারে, মেয়েরা যাতে একটু দেরিতে হলেও ঢুকতে পারে হলে, এই দাবিটা এখনও জানাচ্ছেন না কেন আপনারা? দেখেন, প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যে অধিকারের প্ল্যাটফর্মটা ফর্মাল, আমরা তো ফর্মাল প্রতিনিধি না, ইনফর্মাল প্রতিনিধি। সেই জায়গা থেকে আমরা হয়তো বলতে পারি অনেকগুলো কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা যে নিয়ম নীতি তোয়াক্কা দেখে আমাদেরকে মানে করতে দিচ্ছেন না কিংবা করতেছেন না। যদি ফর্মাল প্রতিনিধি হওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে এই কাজগুলো আপনার ফর্মাল জায়গা থেকে ডিলিংস করা যাবে, পলিসি মেক করা যাবে। আচ্ছা, সেটা আপনারা ইয়ে করছেন। একটা প্রশ্ন আসলে আপনাদের সবার কাছে আমার, আপনারা সবাই কথা বলতে গিয়ে নারীদের হয়রানির কথা বারবার বলে আসছেন, নিজেদের মধ্যে প্যানেলে যারা নারী যারা আছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন, বারবার এই কথা বলে আসছেন। তাহলে এতদিন আপনারা আসলে নারী হেনস্থা নিয়ে আপনারা আনুষ্ঠানিকভাবে কি করেছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লাইব্রেরির সামনে মেন রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একটা স্টাফ অর্ণব যখন একজন নারীকে হেনস্থা করলো, তখন একটা মব গ্রুপ গিয়ে শাহবাগে ওই আসামিকে ছাড়িয়ে দেওয়ার জন্য মব কোড তৈরি করলো। আদালতের মধ্যে এজলাসের মধ্যে মব তৈরি করে আসামিকে সাথে সাথে ছাড়িয়ে আনলো, তাকে পাগড়ি পরানো হলো, নানা করা হলো। তাহলে দিনভর শাহবাগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার পরে একজন আসামিকে ছাড়িয়ে নিতে যখন মব গ্রুপ তৈরি হয়, আপনারা সেখানে কেন ফিজিক্যালি গিয়ে বা শারীরিকভাবে গিয়ে সেখানে প্রতিবাদ জানাননি? সেই আসামিকে বিচারের আওতায় আনার সর্বোচ্চ করার ব্যবস্থাও আপনারা করেননি। আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মব গ্রুপ নারী হেনস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে, নারী হেনস্থার পক্ষে দাঁড়িয়েছে। আপনারা কেন সাংগঠনিক পক্ষ থেকে বা ব্যক্তিরা আপনারা সেখানে গিয়ে কেন করেননি? সাদিক কায়েম কি বলবেন? আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন ছাত্র শিবিরে। ওই ঘটনার সাথে সাথে আমরা প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে জানাতে পারে। আমরা বলছি যে শারীরিকভাবে একটা শিক্ষার্থীর পাশে আপনারা তখন কেন দাঁড়ালেন? অবশ্যই ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীর সাথে কথা বলা, পাশাপাশি ওই সময় যে অবস্থা ছিল এখানে একটা পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছিল থানায় মব ক্রিয়েট করে ওইখান থেকে ভেঙে তারকে বের করে নিয়ে আসা। তো ওইটা করার জন্য তখন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এস এম ফরহাদ এবং এস এম ফরহাদ থেকে শুরু করে তারা গিয়ে
এখানে যতগুলো পক্ষ ছিল সেই পক্ষগুলোকে তাদের সাথে কথা বলে এটা হচ্ছে যেন কোনোভাবে যেন হচ্ছে এটাকে প্রতিটা ফেসিস্টরা ফায়দা নিতে না পারে, সেটা করার জন্য তখন তিনি চেষ্টা করেছিল, কাজ করেছিল। এবং ওই সময় রমজান ছিল রাতের বেলা, এবং পরবর্তীতে হচ্ছে আমরা প্রেস রিলিজ দিয়ে পরবর্তী দিন প্রতিবাদ জানানো এবং এই ধরনের যারা কাজের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এবং একই সাথে এখানে দেখানো হয়েছে এটার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক, তাকে গ্লোরিফাই করা। কিন্তু ইসলাম যে এই ধরনের যারা নারীদের উপর হেনস্থা করে এবং তাদেরকে যারা গ্লোরিফাই করে, এরা যে একজন কালপ্রিট, সেটা আমরা পুরো জাতিকে হচ্ছে জানিয়েছিলাম। এই ধরনের কালপ্রিটদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে তারা সম্মানহানি করেছে। আপনি কি বলবেন? আপনারা তো তখন ওই সময় ক্যাম্পাসে, একজন ব্যক্তিকে কিন্তু আমি এসে এখনো দেখিনি। আমি ওই সময় কিন্তু এনসিপি হয়নি, আমি আশা করেছিলাম হয়তো আপনাদের আরও যারা বড় সমন্বয়ক আছে 5 জন ওখানে এসে দাঁড়িয়ে যাবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার শিক্ষার্থী, আপনার ছোট বোন, তার বিরুদ্ধে এইভাবে অবস্থান, এটা করবেন না আপনারা। আমরা কিন্তু দেখিনি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যখন এই ঘটনা ঘটার পরে সবাই হচ্ছে স্বাভাবিকভাবে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ সময় একটা সরব প্রতিবাদ করার চেষ্টা করছেন। কারণ মানুষজন মনে করছে যে সাদিক ভাই যেটা বলছিল যে তার যে মানসিক অবস্থাটা পরিবর্তন করানো, মানসিক যে স্ট্যান্ড, সে আসলে কি ভাবতেছে, সোসাইটি কি ভাবতেছে, সোসাইটির মনোভাব পরিবর্তন করেন। একই সাথে আমরা কিন্তু, আমি যদি ভুল না করি, আমি রাজুবাস্য দাঁড়িয়েছিলাম। কিন্তু আরেকটা বিষয়, আমরা কিন্তু হচ্ছে উমা ফাতেমা ওদের সাথে সাথে ছিল, আমরা রাজুবাস্য দাঁড়িয়েছিলাম। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশ্নের কাছে আমরা কি একদিন পরে গিয়েছিলাম। যে আপনি দেখেন যে যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, তারপরও কোনোভাবেই যেন আমাদের নারী শিক্ষার্থী হেনস্থার শিকার না হয়। আসলে কি উমামা, এই একটা জায়গায় ওনাদের একটু আমরা মতামত এক পাচ্ছি যে তারা সবাই নারী হেনস্থার বিরুদ্ধে। আসলে কি এই নারী হেনস্থা যখন হয়, হয়রানি যখন হয়, নেতারা আসলে এসে দাঁড়ান? আসলে বাস্তবতা একজন নারী আপনি ভালো বলতে পারেন। মানে অর্ণবের যে ঘটনাটি ছিল, ওই বিষয়টা আমি আদ্যপান্তই একদম ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম। যে মেয়েটিকে হেনস্থা করা হয়েছিল, সেই মেয়েটি আমার ডিপার্টমেন্টের জুনিয়র এবং আমার এলাকারও জুনিয়র, চট্টগ্রামের একজন মেয়ে। তো আমরা যখন হচ্ছে জানতে পারি যে এরকম ঘটনা হয়েছে, আমার জুনিয়র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, আমি তখন প্রক্টরের সাথে ফোনে কথা বলি। প্রক্টর স্যার বলেন যে তুমি দ্রুত ওই মেয়েটাকে নিয়ে আসো, একটা অভিযোগ জমা দাও। এরপর আমরা প্রক্টরের কাছে আসি, এরপর ততক্ষণে ওই লোক নানানভাবে তার থাকে না, তার গ্রুপ দিয়ে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছিল। মানে আমাদের যে ওই সময় নেতারা এসে নারীদের পাশে দাঁড়ান। আমি একটু আপনাদেরকে খুলে বলতে পারি যে আমার কতটা বাজে অভিজ্ঞতা আসলে হয়েছিল ওই দিন রাতের বেলা। যখন ইফতারের সময় আমরা শাহবাগ থানায় তাকে সোপর্দ করে সবাই যার যার মতো করে চলে যায়, এবং আমরা ইফতার করে যখন রেস্ট নেওয়ার জন্য যাই, তখন আমি হুট করে খেয়াল করি যে একটা ছেলে সে সেখানে গিয়ে বলছে যে ওই লোকটা নিষ্পাপ, এবং আমরা বরং তাকে নানানভাবে মানে ট্যাগিং করে তাকে হচ্ছে শাহবাগে সোপর্দ করেছি। এবং আমার জুনিয়রকে, যে ছেলেগুলো আমাদের সাথে ছিল তার মধ্যে একজন ছেলে ছিল সনাতন ধর্মের, তাকে হচ্ছে যা তা ভাষায় গালিগালাজ করা হয়েছিল। এবং আমাদের আরেকজন বন্ধু ছিল যে একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত, সেই ছাত্র সংগঠন থেকে তাকে ফোন দেওয়া হয় যে তুমি কেন শাহবাগে গিয়েছো। এবং আমার ফ্রেন্ড হচ্ছে সে অবাক হয়ে যায় যে আমার জুনিয়র, আমি তাকে নিয়ে যাব না। তো ওই সময় কিন্তু আমাদের সারাটা রাত আমাদেরকে নানানভাবে হেনস্থা, এবং ওখানে রাতের 12টা বাজে ওখানে মব ক্রিয়েট করে শাহবাগ থানার সামনে আমার জুনিয়রকে গালিগালাজ করা হচ্ছে, আমাদের সবাইকে গালিগালাজ করা হচ্ছে। এবং একটা লোক আমাদের ডিফেন্সে কিন্তু দাঁড়ান, একটা লোক আমাদের পক্ষে তখন গিয়ে কথা বলেনি। যখন কথা বলা শুরু করে, আমি বলি কথা বলা শুরু করে কখন, যখন ওই লোকটা হচ্ছে যে কালের কণ্ঠতে একটা খুব বাজে মন্তব্য করে, এবং যখন তাকে জজ কোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে যখন ফুলের মালা পরিয়ে নিয়ে হচ্ছে বের করা হয়, ওই সময় কিন্তু প্রথম সবার খুশ হয় যে হায় হায় আমরা এখন কিভাবে তার পক্ষ নিলাম। তখন কিন্তু লোকজন আমাদের পক্ষে বলা শুরু করেছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া তখন আমাদের পক্ষে চলে গেছে, তখন সকল পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু আমাদের পক্ষে যাচ্ছে। কিন্তু ওই একটা রাত আমার জুনিয়রের যে ফোন নাম্বার, তার এনআইডি নাম্বার, তার বাসার ঠিকানা, তার প্রত্যেকটাই ডিটেলস, সেটা তার প্রত্যেকটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্কুলেট হয়েছে, এবং তার কাছে সারাটা রাত প্র্যাঙ্ক কল এসেছে, তাকে প্রচণ্ড রকমের বুলিং করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এবং আমরা আজ পর্যন্ত ওই পুলিশের কাছ থেকে সেটার কোনো ধরনের সুরাহা পাইনি। একটা জিনিস এখন পর্যন্ত ইতিবাচক দিক, যে সব নেতারা, সব প্রার্থীরা অন্তত নারী হয়রানি হেনস্থা নিয়ে সেটার বিপক্ষে এখনও দাঁড়াচ্ছেন। নিশ্চয়ই তারা এই সামনের প্ল্যাটফর্মে যদি জয়ী হতে পারেন, এটা নিয়ে বড় ধরনের একটা পদক্ষেপ নেবেন। আবিদ, একটা বিষয় জানতে চাই, আমরা একটু ছাত্রদের অধিকারের বিষয়ে একটা বিষয় আসি। আপনারা অনেক দিন, বহু বছর ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারেনি, হলে ঢুকতে পারেনি, রেজিস্টার বিল্ডিংয়ে ঢুকতে পারেনি, ক্লাস করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। তো তারপরেও ইভেন মানে আপনি ব্যক্তিগতভাবে, তাহলে আপনারা যখন কমপক্ষে একটা ধারণা, যদি শিক্ষার্থীদের কী সমস্যা আছে না সমস্যা আছে সেটা যদি আপনারা না জানেন,
তাহলে সামনের দিনে জিতে এসে বা জয়ী হয়ে আসলে কি করবেন? দেখেন মনি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 ব্যাচের স্টুডেন্ট আমি। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন কিন্তু এই যে একটা রাজনৈতিক ছাত্র সংগঠনে যে আমি যোগদান করলাম, এখানে কিন্তু আমার কোনো পাওয়ার ছিল না, কোনো কিছুই পাওয়ার ছিল না। 18 সালেও বিএনপি ক্ষমতায় আসবে এরকম পরিস্থিতিও ছিল না। আমি যখন 2016 সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তথা ইউসিসিতে আমি ক্লাস নেই, যার কারণে প্রথম 6 মাস আমি হলে উঠতে পারিনি। তো 6 মাস পরে যখন হলে উঠতে গেলাম, একটা বাজে অভিজ্ঞতা আপনাকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন হলে উঠলাম, আমাকে গেস্ট রুম করানো হলো, সামগ্রিকভাবেই গেস্ট রুম করানো হলো। ছাত্রলীগের সিনিয়ররা ছিল এখানে, আমাদের এক বেশ সিনিয়ররা ছিল। তো পরক্ষণে যেহেতু আমি 6 মাস পরে হলে উঠছি, 6 মাস পরে হলে ওঠার কারণে তো আমার যা বেচমেট ছিল এদেরকেই 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে গেস্ট রুম করানোর জন্য। তা আমার বন্ধুরা যখন আমাকে গেস্ট রুমে নিয়ে গেল, আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন ইনস্টিটিউশন থেকে আসছো? তো আমি বলছি তামির মিল্লার টঙ্গী ব্রাঞ্চ থেকে আমি আসছি। কারণ আমি তো আসলে ওই যে হচ্ছে যে নাম চেঞ্জ করে ফেলা এখানে এসে কিংবা কোনো সংগঠনের সম্পৃক্তি, এগুলো আমার জানা ছিল না। তো আমি ফ্র্যাঙ্কলি বলছি তামির মিল্লার টঙ্গী ব্রাঞ্চ থেকে আসার পরে বলার সাথে সাথে আমার উপর নির্মম নির্যাতন নেমে আসলো। নির্মম নির্যাতন বলতে আমার বাবা মা থেকে শুরু করে আমার পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে নিয়ে গালাগালিজ করা শুরু হলো। তো এইরকম মানসিক টর্চারে তো আমি আমার জীবনের কোনো দিন পড়ি নাই, এবং আমার ফ্যামিলিও ঢাকায় থাকে। শুধুমাত্র আমার বন্ডিংটা বাড়ানোর জন্য আমি হলে উঠছি এখানে। তারপরে আমি হল থেকে যখন বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে ঠিক 6 থেকে 7 মাস পরে যে ছেলেটা আমার সাথে সেদিন নির্মম আচরণ করেছিল, তাকে আমি আমার আরেক বন্ধুকে দেখিয়ে বললাম যে এই ছেলেটাকে চিনো কিনা? বলে যে হ্যাঁ চিনি তো, তার নাম আসিফ, সে 15-16 ব্যাচের স্টুডেন্ট ছিল। তো বলতেছে, আমি বললাম সে কোন ইনস্টিটিউশনের? বলে যে তামির মিল্লার যাত্রাবাড়ি ব্রাঞ্চ এবং শিবিরের সাথী। সুতরাং এই যে শিবির তার নিজস্ব পরিচয় লুকিয়ে বারবার জেনারেল স্টুডেন্টের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে সেটার ভুক্তভোগী আমি। এজন্য আমি বলি, বিগত দীর্ঘ দুঃশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনারেল স্টুডেন্টদের উপর যে নির্যাতন হয়েছে, অর্ধেক তার করিয়েছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগ এই অপরাধে যতটা অভিযুক্ত, শিবির একইভাবে তার দায় নিতে হবে। 24-এ যখন আপনারা আন্দোলন করলেন তখন তো আপনার নিশ্চয়ই ওই ঘটনাগুলো মনে ছিল, তাহলে আপনারাও নিশ্চয়ই জানেন যে আমাদের পাশে তারাও আছে। তখন আপনারা এটা বললেন না কেন? শুনেন, আমাদের পাশে তারাও আছে যারা ছাত্রলীগ করেছে। শিবির গুপ্ত অবস্থায় তারা ছিল, তারা শিবির কেন কমিটি প্রকাশ করে না? কারণ কমিটি প্রকাশ করে না। আমার প্রশ্ন সেটা না আবিদ, আমি বলছি যে আপনারা যখন ফ্যাসিবাদ তাড়িয়েছেন তখন আপনার ওটা মাথায় ছিল না যে আপনার একজন শিবিরের সাথী হয়তো আপনাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে? তখন আপনারা বলতে পারতেন যে না, আপনাদের আন্দোলনে শুনেন, আমি বলি শিবিরের যে সাথী নির্যাতন নিপীড়ন করেছে সেটা তো আর আমরা তখন পর্যন্ত জানতাম না। তখন পর্যন্ত জানতাম না যে গুপ্ত অবস্থায় থেকে এরা এতটুকু টর্চার নির্যাতন আমাদেরকে করতেছে, সেটা তো আর আমরা জানতাম না। পরে না জানতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে যে আজকে সাদিক কায়েম এখানে আছে, সাদিক কায়েম একটু আগেও বলেছে যে অনেক নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে। আমার কাছে আপনার প্রশ্ন ছিল সঙ্গত কারণেই আপনারা ক্যাম্পাসে এতদিন ছিলেন না, থাকতে পারেননি। আচ্ছা, তো এখন আসলে যেহেতু ক্যাম্পাসের মধ্যে না থাকলে তো ক্যাম্পাসের ছেলে মেয়েদের কি সমস্যা এটা তো আপনারা জানবেন না, তাহলে আমি সেই সমস্যা নিয়ে কথা বলছি। সুতরাং যেই মানসিক যন্ত্রণার কারণে আমি হল থেকে বেরিয়ে গেলাম, বিশ্ববিদ্যালয় জীবন থেকে বিচ্ছিন্ন হলাম, একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে আসার পরে তার গেস্ট রুম, গণরুম যে কালচার, তারপর হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক সমস্যাগুলো আছে, এখনও কিন্তু আপনার একাডেমিক সমস্যাগুলো আছে। একটা ডিপার্টমেন্টে 80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 205 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। তারপর মেয়েদের ব্যাপারগুলো আপনি চিন্তা করেন। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি এটা নিয়ে, যে একটা মেয়ে তার বৈধ আইডি কার্ড থাকার পরেও ইচ্ছা করলো সে আরেকটা হলের বান্ধবীর সাথে দেখা করতে পারতেছে না। সে ইচ্ছা করলে আমি একটা ছেলে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমি দিন রাত যেভাবে বেড়ে উঠতে পারি, একটা মেয়ে সেটা একটা সার্টেন পিরিয়ডে সে জেলে ঢুকে যায়, ব্যাপারটা হচ্ছে ওইরকম। তাহলে আমি যেভাবে নিরাপদ, তাহলে আমার বোন কেন এই বিশ্ববিদ্যালয়ে নিরাপদ থাকবে না? এই জিনিসগুলো আমাদের কাজ করার সুযোগ আছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেইভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। শুনেন, লাস্ট আমি একটা মিনিট আমি বলে নিই, আরো সময় নিয়েছে, আমি সেটা নিতে পারিনি। আমার লাস্ট হচ্ছে যে দেখেন, আমার রাজনীতিতে আসার পেছনে প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক গুণগত পরিবর্তনের একটা ইচ্ছা আমার আগে থেকেই ছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, মানে পড়াশোনাটা কিন্তু একবারে নাই বলে চলে। রেজাল্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর তার সিনিয়ররা বলতো রেজাল্টের প্রয়োজন নাই, ঘুরো ক্যাম্পাস চিনো, বিসিএস দিবে, এটাই হচ্ছে শেষ কথা। সুতরাং একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যে মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সেই মেধাটাকে পড়ার টেবিলে যে ধরে রাখতে না পারা, এটা কিন্তু ব্যর্থতা ছাত্র সংগঠনগুলো আছে। ওই আমাদের টার্গেটই হবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সেজন্য তার রেজাল্টের প্রতি মনোযোগ থাকে, সেজন্য পড়ার টেবিলে থাকে। কারণ একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.5-এর নিচে চলে আসে, সে অটোমেটিক্যালি তার বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার অ্যাপ্লিকেশনগুলোই বন্ধ হয়ে যায়। সুতরাং একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে তাকে বোঝাতে হবে যে পড়াশোনাই মেন, পড়াশোনাই করতে হবে, বাদ বাকি এগুলো হচ্ছে পরের বিষয়। আমি একটু সমস্যারে একসাথে জবাব চাই। আপনারা সবশেষ
লাইব্রেরি বা রেজিস্টার বিল্ডিংয়ে কবে গেছিলেন কিনা? হ্যাঁ, মানে কিছুদিন আগে। কোনো মিটিং বা বৈঠকের জন্য না, সবশেষ লাইব্রেরি এবং রেজিস্টার বিল্ডিংয়ে কবে গেছেন? আসলে গেছেন কিছুদিন কিনা? আগে যাওয়া হয়েছে। হ্যাঁ গিয়েছি গিয়েছি, আচ্ছা। কেন যাবো না, মানে গিয়েছি। আসলে যদি আপনি রেজিস্টার বিল্ডিংয়ে না যান, লাঞ্চের পরে আসেন, বিষয়টা তো আপনারা অনেক হয়তো অভ্যস্ত না, কিন্তু আপনারা জানবেন না। তো আসলে কি করা যায় এই যে এর আগে আমি একটু বলি, আবিদ ভাই অনেক ভয়াবহ অভিযোগ দিচ্ছে, সেগুলো আমার বলা দরকার। বলে একটা হচ্ছে ভাই বলে হচ্ছে রিসেন্টলি ওনার সাথে একটা টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মাথায় টুপি আছে আর দাঁড়িয়ে আছে, তারা মিছিল করছে, সুতরাং তারা শিবির। ওনার অ্যানালজি হচ্ছে এটা। মাথায় টুপি, এরপর হচ্ছে ওনার একটা অ্যানালজি হচ্ছে স্লোগান দিয়েছে, 71 তারপরে বলছে যে ওনাকে নিকৃষ্ট স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনারা উত্থান করছেন, মারামারির স্লোগান যেটা সমকামিতাকে প্রমোট করে, শিবিরকে সমকামিতাকে প্রমোট করে। ওই দিন যে স্লোগানটা দিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি, সেই ছেলে এই ধরনের স্লোগান দিয়েছে। আপনি তো আমার বক্তব্যকে বিকৃত করতেছেন, আমি আমার বক্তব্যকে বিকৃত করতেছেন, আপনি আমার বক্তব্যকে বিকৃত করতেছেন। আপনার অনেক উদার হওয়া দরকার। আপনি যেভাবে ট্যাগিং ফেমিং এর মধ্যে সবাইকে ফেলে দিচ্ছেন, না না, দাড়ি টুপি রাখলে আপনার যে ছেলেটা স্লোগান দিয়েছে, আপনার সেই ছেলেকে আমি চিনি, আপনার সংগঠনের সাথে তাকে আমি দেখেছি, এজন্য তাকে নিয়ে মন্তব্য করেছি। এই ধরনের কবিতা বলা বন্ধ করেন ভাই, এগুলো কেউ পছন্দ করতেছে না ভাই। আরে ভাই পছন্দ করতেছে না, আপনি এই ঢাকা কবিতা কেউ আচ্ছা, পছন্দ করতেছে গণঅভ্যুত্থান না ভাই, পরবর্তী কবিতার বাংলাদেশে বাইরে এসে শিক্ষা ক্যাম্পাস দিতে থেকে এবং সবচেয়ে সাবজেক্ট নিকৃষ্ট স্লোগান কারা আবিদ এবং উত্তোলন সাদিক করেছে? ভাই, প্লিজ আপনারা আচ্ছা, একটু দয়া করে আপনারা নিকৃষ্ট একটু কেউ থামেন। উত্তোলন করছে, আবিদ, টিনের চালে কাওয়া, আমরা চাচ্ছি টিনের না- চালে কাওয়া, এই ধরনের আবিদ, স্লোগান কেউ উত্তোলন আবিদ, করছে, আপনি নিকৃষ্ট একটু আগে- কোনা কে আবিদ, করছে? বারবার আপনারা যখন করছেন। আবৃত্তি হয়, আবিদ, আমি তখন একটু- আমাদের আপনি- জন্য সাদিক খুবই ভাই, আমি একটু- আনএক্সপেক্টেড। একটু, আমি প্লিজ খুবই একটু, আনএক্সপেক্টেড। এক সেকেন্ড, এখন রেজিস্টার বিল্ডিং আবিদ, সাদিক খাইম, একটু আপনারা একটু আগে বলেছেন গুণগত পরিবর্তনের কথা, আপনি বলেছেন সেটাও। তো যখন আপনারা আসলে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় এসে বা এরকম গণমাধ্যমের সামনে এসে আসলে এইভাবে মুখোমুখি হয়ে এটা যান, কে বলতেছে আপনি একটু খুঁজলে একটু পাবেন। সাদিক, আমি এক সেকেন্ড, তখন আসলে এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হয়ে আমরাও আসলে কষ্ট পাই। তো আশা করি নিশ্চয়ই এই ইয়েটাও মানুষ আপনাদের থেকে পাবে। গুণগত পরিবর্তন যেহেতু আপনারা চান, আপনাদের এখন থেকে প্রচারণা আনুষ্ঠানিক শুরু করার আগে থেকেই আশা করি পরিবর্তনটা এটা- শুরু এটা আমরা আচ্ছা, চাই। আমরা এটা একটু আছে- শিক্ষার্থীদের গুণগত পরিবর্তনের জন্য আসলে আমরা বলছিলাম রেজিস্টার বিল্ডিং, আমরা বলছিলাম লাইব্রেরির কথা। জি জি জি। আপনার মাথায় কি আছে সংক্ষেপে 2-3 বাক্যে একটু রেজিস্টার বলেন। বিল্ডিং এটার যে আমলাতান্ত্রিক জটিলতা, সেটার এই যে পূর্ণাঙ্গভাবে এটাকে একদম সমূল উৎপাদন করা দরকার এবং এটা ডিজিটালাইজেশন করা দরকার। এবং আমরা প্রস্তাবনা দিচ্ছি এখানে শিক্ষার্থীদের যে পার্ট টাইম সিস্টেম চালু করা। শিক্ষার্থীরা এখানে আমাদের যারা আছে, আমরা বহির্বিশ্বে দেখতে পাই, ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু এই পার্ট টাইম অ্যাক্টিভিটির সাথে তারা জড়িত থাকে। তো রেজিস্টার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশনের মাধ্যমে এবং আমাদের শিক্ষার্থীদের এঙ্গেজ করার মাধ্যমে এটার একজন শিক্ষার্থী বাসায় বসেই সম্পূর্ণ ফেসিলিটি তারা পাইতে পারে। এবং এটা পূর্ণাঙ্গ রোডম্যাপ কিন্তু আমরা করেছি এবং আমাদের ইশতেহার এবং পরবর্তী শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আসে এবং অথবা আমরা বিজয়ী হয়ে আর না হয়, আমরা এই কাজটা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে বাধ্য করবো এবং সেই আইডিয়াটা আমরা দিব। এই যে লাঞ্চের পরে আসেন, এই প্রথার বিরুদ্ধে আপনারা আন্দোলন নিশ্চয়ই করেছেন, হ্যাঁ? 2022 ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন প্রশাসন ভবনের সামনে। 2-3 কথায় যদি একটু বলেন কি করা যায়? সরকারে বললে যে 2019 সালে যখন ডাকসু নির্বাচন ছিল, ওই সময়টাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার মানে আমাদের রেজিস্টার বিল্ডিং কিন্তু একেবারেই ডিজিটালাইজ ছিল না। যদিও কোভিডের সময় এটাকে পার্শিয়ালি ডিজিটালাইজ করা হয় এবং ভর্তির অনেক কার্যক্রম কিন্তু এখন অনলাইনেই হয়। তবে তাও আমাদের অনেক জায়গাতে দেখা যায় যে সার্টিফিকেট উত্তোলন থেকে শুরু করে যখন একটা ছোটোখাটো সংশোধনী করতে হচ্ছে, দেখা যায় রেজিস্টার বিল্ডিংয়ে দিনের পর দিন আপনার দৌড়াতে হচ্ছে। আপনার অনার্সের সার্টিফিকেট তোলার জন্য আপনার 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং খুব ছোটো ধরেন যে কাগজটা আপনাদের অনলাইনে যেটা হয়ে গেছে সেটা তো আপনার আবার এখানে ডিপার্টমেন্টে এসে বা রেজিস্টার বিল্ডিংয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট বাংলাদেশের সিস্টেমে এই কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিংয়ে যে পদ্ধতিতে আসলে এই কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়, সেটা সম্পূর্ণ আসলে এক ধরনের স্বজনপ্রীতি। এই নিয়োগ পদ্ধতিগুলো চেঞ্জ করে ফেলা উচিত। আর এই যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিংকে জাদুঘরে পাঠিয়ে সম্পূর্ণ যে ব্যবস্থা সেটাকে অটোমেটেড করে ফেলা তাদের উচিত। আপনি কি বলবেন আসলে এই গুণগত পরিবর্তন শিক্ষার্থীদের অধিকারের জায়গা থেকে? দেখেন, প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীরা তো নানানভাবে বঞ্চিত, আপনার নিগৃহীত হয়, ভোগান্তির শিকার হয়। সবচেয়ে যে ভোগান্তির শিকার হতে হয় সেটা হচ্ছে আপনার রেজিস্টার বিল্ডিং থেকে, সে নবাবদের থেকে। সেই জায়গায় আমরা বলেছি, আমরা সামনে আমাদের ইস্তাহারে বলবো, আমরা ওয়ান স্টেপ সলিউশনের কথা বলছি যে আমরা একটা অ্যাপস সেটা আমরা ডেভেলপ করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। অলরেডি আমরা সেটা যে কার্যক্রম শুরু করেছি, যেটা রেজিস্টার বরাবর আমরা অলরেডি দাখিলি করেছি, তারা হচ্ছে গিয়ে কার্যক্রম শুরু করবেন। যে ভর্তি হওয়ার পর থেকে যত কার্যক্রম আছে, যত একাডেমিক কার্যক্রম বলেন, প্রশাসনিক কার্যক্রম বলেন, সকল কিছু ওই অ্যাপসের মধ্য দিয়ে সে হচ্ছে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। যার ফলে তাকে আর হচ্ছে নবদের কাছে যেতে হবে না, তাকে আর লাল পিলে দৌড়াতে শিকার হতে হবে না। এই যে ভোগান্তির শিকার, আপনি মানে 10টায় গেলে বলছেন লাস্টের পরে আসেন, আপনি যাবেন আপনার দিকে মানে মুখ গুমে করে তাকায় আসবে, মানে খুবই অস্বাভাবিক আচরণ করবে। সেই জায়গা থেকে যদি শিক্ষার্থীর ভোগান্তি লাঘব করতে হয়,
আজকে 25 সালে এসে শিক্ষার্থী যদি আগের মতো যে 1921 সালে যে বন্দোবস্ত কিংবা সিস্টেমের মধ্যে যদি আবারও ভোগান্ত শিকার হতো, সেটা কখনো কাম্য না। আমি আপনাদের ইশতেহারে ছোট্ট করে যদি মানে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে আপনাদের নির্দিষ্ট কোনো আসলে পরিকল্পনা আছে কিনা? দেখেন, নির্দিষ্ট পরিকল্পনা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রভাবটা একটু বেশি, তো সেটা থেকে পরিপূর্ণ একাডেমিক জায়গাটাকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ কনসার্নে আমরা আমাদের ইশতেহার সাজাচ্ছি। সেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, আরেকদিকে ডিপার্টমেন্টের পরিবেশ। সাধারণত রেজিস্টার বিল্ডিং নিয়ে বলেছি, ডিপার্টমেন্টের এমন ডিপার্টমেন্ট আছে সেকশনের জন্য ছেলেমেয়েরা চিৎকার করে, কিন্তু সেকশন হচ্ছে না। এই জায়গাগুলো, তারপর হচ্ছে যে মেয়েদের যে বিষয়গুলো, বিশেষ করে হচ্ছে যে ছেলেরা যতটুকু ফ্রিলি ক্যাম্পাসে মুভ করতে পারে, যেটা মেয়েরা পারতেছে না, সেটাকে সত্যিকার অর্থে একদম জেনারেলাইজেশন করুন, নর্মালাইজেশন করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমিও দুঃখিত যেভাবে শাউট করে লাগতেছে, সত্যিকার অর্থে দুঃখিত। আপনি হচ্ছে যে আমি এখানে, সবাই এখানে আছেন, দেখেন হাসিনা যাওয়া পরবর্তীতে আমরা কিন্তু কেউ কারো শত্রু না। তাহলে কেন এগুলো হচ্ছে? শুধুমাত্র আধিপত্য বজায় রাখবার জন্য। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এমন একটা নির্বাচন চাই, এমন একটা পরিস্থিতি চাই। আমি আপনাকে বলছি, আমি এমন একটা পরিস্থিতি চাই, আমি হেরে গেলেও যেন আমি জিতে যাই, আমি জিতে গেলেও যেন জিতে যাই, আমি হেরে গেলেও জিতে যাই। যেহেতু পুরো ক্যাম্পাস নেতা হবেন, আমি একটু হল রাজনীতি নিয়ে ছোট্ট করে একটু জানতে চাই। হল রাজনীতি আসলে দরকার কি দরকার নেই? আপনি হল রাজনীতি দরকার নাই বলে অধিকাংশ শিক্ষার্থীর সাথে এই সেদিন রাতে আপনিও ছিলেন। আচ্ছা ঠিক আছে, হল রাজনীতি চান না, ভালো কথা, কিন্তু যে হলের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন যদি কারোর সাহায্যে এগিয়ে আসে, ফিল্টার দেয়, স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দেয়, তাহলে আসলে সেগুলো রাখতে সমস্যা কি? সেগুলো ভেঙে ফেলতে হলো কেন? আমরা আমাদের হলের মধ্যে আমরা এই যেটা ওয়াটার ফিল্টার ছিল বা ভেন্ডিং মেশিন ছিল, সেগুলো আমরা কোনোভাবেই ভাঙিনি। এটা জাস্ট আমরা, যেহেতু ওই দিন একটা প্রতিরোধ তৈরি হয়েছিল, তো শিবিরের যেটা ওয়াটার ফিল্টার ছিল সেটার উপর আমরা ক্রস মার্ক দিয়ে দিয়েছিল মেয়েরা। আদার দেন দ্যাট আমাদের যেটা অভিজ্ঞতা হলের মধ্যে, সেটা হচ্ছে আপনার যদি ভালো করতেই হয়, আপনি তো হলেরই ভালো চাচ্ছেন, তাহলে আপনার কেন আপনার লোগো লাগিয়ে ওখানে ওয়াটার ফিল্টারটা দিতে হবে? এমনি দিলেই তো পারেন। আর প্রশাসনকে আপনার টাকাটা দিয়ে দেন, প্রশাসন তার মতো করে কিনে হচ্ছে এখানে ওয়াটার ফিল্টার লাগিয়ে দিক। এখানে তো আপনি ভালোই চাচ্ছেন হলের, সেটা না করে যখন আপনি হচ্ছে এক একটা লোগো লাগিয়ে ওখানে আপনি ওয়াটার ফিল্টার দিচ্ছেন, আরেকজন তার নাম লাগিয়ে সেখানে ভেন্ডিং মেশিন দিচ্ছে, খুব স্বাভাবিকভাবে বোঝা যায় এটা আসলে উপঢৌকনমূলক রাজনীতির একটা উদাহরণ, যেখানে নানান কি বলা যায়, নানান ধরনের অ্যালিউর করে, মানে বলা যায় স্টুডেন্টদেরকে অ্যালিউর করে ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে এক ধরনের প্রমোট করা হলের মধ্যে। সাদিক, আপনারা আসলে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত নিয়েছে হল রাজনীতি তাদের দরকার নেই, আপনারাও সেখানে সমর্থন জুগিয়েছেন। হল রাজনীতি দরকার নেই, কিন্তু হলে হলে প্রত্যেক রুমে রুমে গিয়ে আপনারা ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে নানা কার্যক্রম আপনারা করছেন। একটু আপনাদের কথার সাথে সাংঘর্ষিক হচ্ছে না? হল রাজনীতি বলতে আমাদের বিগত সময়ে যে ফেসিবাদী রাজনীতি আছে, সেই ট্রমাটা সবার মধ্যে থেকে গেছে। তো সুতরাং এই ট্রমা যদি আমি না কাটাইয়া আবার যদি হল কমিটি দিই, আবার যদি আমি তার উপর চাপাই দিতে যাই, তখন কিন্তু শিক্ষার্থীরা এটা গ্রহণ করবে না। এবং আমাদের মনে রাখতে হবে, এখন যে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু জুলাইয়ের প্রজন্ম। সুতরাং এই প্রজন্মের সাথে যখন আমি তাদের শক্তি প্রয়োগ করতে যাব, তার উপর জোর করে কোনো কিছু চাপাই দিতে যাব, তখন কিন্তু এটার আফটার শেকটা অনেক ভয়াবহ। জি, তো সেই জায়গা থেকে আমাকে একটু বলতে দেন। সরি। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম, যেহেতু হচ্ছে আমাদের বন্ধুপ্রতিম ছাত্রদল আছে, আমরা আশা করেছিলাম শিক্ষার্থীদের প্রতি তারা সে রেসপেক্টে দেখাবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হলগুলোতে তাদের জোর দেখে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছে আমরা হল কমিটি আমরা বিলুপ্ত করবো না, আমরা দিব, কে কী করবে দেখি। তো এই ধরনের যদি ইন্টেনশন জুলাই পরবর্তী থাকে, তাহলে এটা সবাইকে অনেক বেশি হতাশ করছে। আমরা অবশ্যই শিক্ষার্থীরা, আমরা যারা রাজনীতি করি এখানে সর্বোচ্চ কত পার্সেন্ট, 10%, 90% শিক্ষার্থী তারা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, তারা পড়াশোনা, এই সব বিষয় নিয়ে তারা কনসেন্ট্রেট করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে যদি আমি অবস্থান নিই, তাদের উপর যদি আমার ওই জিনিসটা চাপাই দিতে চাই, আমি যদি এখানে কমিটি দিতে চাই, তখন ভাই এটা ভালো কিছু হবে না। কাদের, আপনি কি বলবেন? আপনাদের কি হলে হলে কমিটি আছে, হ্যাঁ কি না? দেখেন ভাই, আমাকে কমিটি আছে, আমাকে একটু সময় দেন। আমি আপনাকে প্রশ্নে আসছি। প্রথম কথা হচ্ছে হলে হলে কি আপনাদের হলে কমিটি নাই। আচ্ছা, তার মানে কি আপনারা জানতেন যে হলে এরকম একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি আসে, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সেটা না করা হবে, তার এই জন্যই কি আপনারা কমিটি দেন না? এবং একইভাবে শিবিরের কমিটিও কিন্তু নাই, আমরা দেখছি। তো এই জন্য কি কমিটি দেন না আপনারা? প্রথম কথা হচ্ছে, দেখেন প্রথম কথা হচ্ছে, তার আগে আপনি একটু বলে নেন যে আসলে হলে ছাত্র রাজনীতির দরকার আছে কি নেই। আচ্ছা ফাইন। আপনি দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষার্থীরা উঠে আসে, সন্তানরা উঠে আসে। তারা একটা জায়গায় খুবই তাদের দুর্বলতার জায়গা হচ্ছে তাদের টাকা পয়সা নেই, একটা সিটির জন্য জিম্মি থাকতে হয়। আর এখানকার কালচারটাকে জানেন, কালচার হচ্ছে যখন যে দল ক্ষমতায় যায়, তারা হচ্ছে একটু সরে ছেড়ে হয়ে ওঠা চিন্তা করে, তাদের টেন্ডেন্সিতে আমাদের কাজ করে। তারা ওই যে শিক্ষার্থীর দুর্বলতার জায়গাটা কৃত্রিম শৃঙ্খল তৈরি করে তারা হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজে লাগিয়ে
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কাজে লাগিয়ে তারা এই যে ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্ব দাসত্ব একটা কালচার তৈরি করে। আমাকে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমাকে হচ্ছে মিছিল মিটিংয়ে যেতে হবে শুধুমাত্র সিটের জন্য। কিন্তু আপনি দেখেন আমরা বিগত দিনে যে শুধুমাত্র ছাত্রলীগের আমলে না, ছাত্র দলের আমরা সেম কাজ আমরা দেখেছি। সেই জায়গাতে আপনি দেখেন 5 আগস্টের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই যে দাসত্বের কালচারটা আমরা বের হয়ে এসেছি। আপনি একটা বিষয় দেখেন, শিক্ষার্থীরা যে বাইজেটে বলে সাদিক যেটা বলে শিক্ষা এখন একটা ট্রমার মধ্যে আছে, সে ট্রমাটা এখন তারা কাটিয়ে উঠতে পারে নাই। তারা চায় না যে আবারও হচ্ছে হলে হলে রাজনীতি ফিরে গিয়ে তাকে আবার দাসত্ব জেলে ফিরে যাক। আপনি একটা বিষয় দেখেন, যদি 5 আগস্ট পরবর্তীতে আপনি রাজনীতি করতে চান, যার জন্য রাজনীতি করেন, হোক সেটা ছাত্র কিংবা জনতা, তাহলে অবশ্যই ছাত্র কিংবা জনতার সুযোগ সুবিধা তাদের সেন্টিমেন্টকে মাথায় রেখে আপনার রাজনীতির কাঠামোটা সাজাতে হবে। আমরা সেই যে সেই বিষয়টা আমরা একদম জোর দিয়ে বলেছি যে আপনি শিক্ষার্থীর কনসার্নকে মাথায় রেখে রাজনীতি কাঠামো সাজাতে হবে। আমরা বলেছি ছাত্র রাজনীতি ক্যাম্পাসে অবশ্যই থাকবে, কিন্তু রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা শিক্ষার্থীদের চিন্তা ভাবনার সাথে মাথায় রেখে, সেন্টিমেন্টের সাথে মাথায় রেখে ওই রাজনীতি কাঠামো সাজাবো। আমরা দেখেছি, দেখেন ভাই, যে 5 আগস্টের পরে শিক্ষার্থীরা চায় না যে তারা দেখে যে হলে হলে রাজনীতি গেলে আবারও বাই প্রটোকল, বাই কালচার, আবারও একটা সিটের জন্য বাইরের কাছে যেতে হবে, ভাই আবার তাকে হচ্ছে কি জোরপূর্বক মিছিল মিটিং নিয়ে যাবে। তারা দেখেছে সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থে, ভাই আমরা একটা কথা বলি, 5 আগস্টের পরে নতুন ছাত্র সংগঠন আমরা খুলেছিলাম, আমাদের ডাবি শাখা 290 জন, কিন্তু আপনি যদি খুবই দুঃখজনকভাবে হলেও আমাদের মিছিল মিটিংয়ে 15 থেকে 20 জনের বেশি কেউ আসে না। কারণ কি জানেন, আমরা হল পর্যায়ে কমিটি নেই। আমরা তারপরেও আমাদের সংগঠনের কথা চিন্তা না করে আমরা শুধুমাত্র শিক্ষার্থীর সার্বিক স্বার্থের কথা চিন্তা করেছি, আমরা হল কমিটি দিই নাই। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখেছি, অন্যান্য ছাত্র সংগঠন তারা যদিও অনেক চমৎকার কথাবার্তা বলতেছেন যে শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করতেছি, শিক্ষার্থীকে আমরা নিরাশ করতেছিলাম, কিন্তু তাদেরও হল কমিটি আছে, সেটা একদম ওপেন সিক্রেট। যদি শিবিরের কথা বলেন, শিবিরের হল কমিটি আছে। আমরা দেখেছি ছাত্র ইউনিয়ন তারা কিন্তু সেন্টিমেন্টের বিষয়টা মাথায় রাখেন না, কিন্তু ছাত্র ইউনিয়ন হল কমিটি দিয়েছে। আমরা দেখেছি ছাত্র দল তারা হল কমিটি দিয়েছে। আমরা দেখেছি, দেখেন আমরা দেখেছি যে ভাই সত্য তো গোপন থাকে না, আমাদের ফরাদ ভাই কিন্তু খুবই লুকাতে কি বলে অনেকবার দিয়েছে ভাই। আপনি দেখেন ছোট টিম আছে। আপনি হয়তো বলতে পারেন শিবিরে অনেকে হচ্ছে কি ইন্টারনেট আলাপের সময় বলেন যে আমাদের যে হল কমিটি, সেই হল কমিটি দখলদারিত্ব হল কমিটি না, সেই হল কমিটি জোরপূর্বক নিয়ে যাওয়া হল কমিটি না। আপনি একটু শেষ করেন, 30 সেকেন্ড সময় দেন। তাহলে কি দেখেন, আপনি শিবির হতে বলতে পারেন যে ভাই আমার যে হল কমিটি আছে, প্রত্যেকটা বিল্ডিং কমিটি আছে, ফ্লোর কমিটি আছে, কিন্তু সেই কমিটি আমি জোরপূর্বক কাউকে নিয়ে যাই না, আমি হচ্ছে দিনের দাওয়াত দিই, নামাজ কালাম পড়াই। আরে ভাই ফাইন, ঠিক আছে, কিন্তু আপনি না হয় দিনের দাওয়াত দিলেন, আপনার দেখা দেখি যারা হল কমিটি দিবে তারা তো হচ্ছে দাসত্ব রাজনীতিটা করবে, তারা হচ্ছে বাই কালচার প্রটোকল কালচার রাজনীতি করবে। এই জন্য আমি তো কমিটি দিই নাই। আমি চিন্তা করছি যদি আমার দেখা দেখি আমাকে দৃষ্টি হিসেবে স্থাপন করে অন্য কেউ রাজনীতি করে, হলে রাজনীতি করে, আবার হচ্ছে 5 আগস্ট আগের পরিস্থিতি তৈরি হয়, তার জন্য আমি দায়ী থাকবো। আমি সেই জায়গায় কথাও বলছেন, আবার বলছেন যে দখলদারিত্ব বা হচ্ছে সামনের দিনে আসলে কালচারটা পরিবর্তন হবে কিনা। আমি আবিদ একটা বড় প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই। ডাকসু নির্বাচন হবে, এরপরে জাতীয় নির্বাচন, তো একটা আশঙ্কা সাধারণ শিক্ষার্থীদের মনে, এবং এই বাকি 3 জন, আপনি ছাড়া বাকি 3 জন, তাদের মনেও নিশ্চয়ই এটা আছে, এবং আমরা এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি যে আপনি হয়তো যদি জেতেন এবং পরবর্তীতে হয়তো আপনার দল যদি ক্ষমতায় আসে, তাহলে কি যেদিন নির্বাচন হবে ফেব্রুয়ারির ওই সময় কি আমরা এর আগে বিভিন্ন সময় রাজনীতির পরিবর্তনের পরপরই, সরকার পরিবর্তনের পরপরই যেটা দেখেছি, হল দখল, হ্যাঁ, ব্যক্তি দখল, তাহলে সেটা কি হবে? আপনি কি মনে হয়, নাকি আপনি ভিপি হওয়ার পরে সহ অবস্থান থাকবে? মনির ভাই হচ্ছে যে কথা দিয়ে যেতে হবে যে সহ অবস্থান যদি থাকে। আপনাকে শোনেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে হল কমিটি নিয়ে কথা হয়েছে, এটাও প্রাসঙ্গিক আসবে। হল কমিটি দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে আপনি একজন প্রমিনেন্ট সাংবাদিক, আপনিও তো দেখেছেন হাসিনা প্রতিরোধ, হাসিনার বিরুদ্ধে যে মিছিলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী মিছিল, কিংবা এই যে 24-এর ডামি নির্বাচন কেন্দ্রিক, আমরা কয়জন রাজপথে ছিলাম? আমাদের সংখ্যাটা কয়জন ছিল? খুব অল্প ছিল। আমরা 30 জন, 40 জন, 50 জন মিছিল করতাম, যেখানে আমরা জানতাম আমাদের জীবনটাও এখানে চলে যেতে পারে। ওই ছেলেগুলো কারা? আজকে যে কমিটিতে আসছে ওই ছেলেগুলো তো এখানে আছে। সুতরাং দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করার মধ্য দিয়ে এই হাসিনাকে 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে কিন্তু ভাই স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল ওই জাতীয়তাবাদী ছাত্রদলের ওই সিফাত ছেলেটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। তাকে যদি আমরা ওইভাবে ওইভাবে যদি আমরা তাকে প্রশিক্ষণ না দিতাম, ওইভাবে যদি গড়ে না তুলতাম, তাহলে আজকে তো একজন জেনারেল স্টুডেন্টের যেমন ভূমিকা থাকবে, তেমনইভাবে একটা আন্দোলনকে ডাইভার্ট করে দেওয়ার জন্য ওইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রাজনীতিবিদ ছেলেমেয়েও লাগবে। তাহলে আপনি রাজনীতিটাকে ফেসিবাদ বিরোধী, হাসিনা যে রাজনীতিটা করেছে সেইটাকে রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করেই তো ভাই এই পথটাকে বেছে নিয়েছি। আজকে সাদিক কায়েম এখানে আছে, আমার স্নেহের ছোট ভাই সাদিক কায়েমরে আমি যদি বলি, সাদিক কায়েম এই যে 2016 সাল থেকে 2005 আগস্ট পর্যন্ত আপনি কি করেছেন? আপনি কোন জায়গায় ছিলেন? আপনি কোন জায়গাটায় আপনি অবদান রেখেছেন এই জাতির জন্য? এখন আপনি বলছেন আমার কাছে রাজনীতিটা, আমার প্রশ্ন হচ্ছে হলে আপনারা জিতে যদি আসেন, পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলো, হলে বা ক্যাম্পাসে কি দখলদারিতে রাজনীতি ফিরে আসবে, নাকি আপনারা সবাই এখন
কেমন আছেন জানি না, হাসিনার অবস্থানে থাকবেন। হাসিনার দীর্ঘ দুঃশাসনের ভুক্তভোগী আমরা হাসিনার দীর্ঘ দুঃশাসনের ভুক্তভোগী। রাজনীতি হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। আমি যদি 50টা ছেলে আমি কোয়ালিটি সম্পন্ন রাখতে পারি, তাহলে আমার এই ছেলেগুলোকে অনুকরণ করে কোয়ান্টিটি আমার আন্ডারেই থাকবে। একটা জাতির যখন ক্রোশাল মুভমেন্ট আসে, শুধুমাত্র ওই 50 জন মিলে পারে না, ওই 50 জনের ওই ক্যাপাসিটি থাকতে হবে যেন গোটা জাতিকে মাঠে নিয়ে আসতে পারে। যেমন এক হাতে যেমন কলম থাকবে, আরেক হাতে থাকতে হবে সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা। আমরা এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এটা আমি কথা দিয়ে যাচ্ছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরিভাবে এটাকে পরিবর্তন করবে, পুরোপুরি পরিবর্তন। উমামা, ধন্যবাদ আবিদ। একটা বিষয় উমামা, আপনি এর আগে হলের নির্বাচনে দাঁড়িয়েছেন, অনেক পরিকল্পনা, অনেক আশা আকাঙ্ক্ষার কথা ভোটারদের আপনারা আসলে জানাচ্ছেন। আসলে বাস্তবতা কি? এই যে বিশাল প্রশাসন, বিশাল কর্তৃপক্ষ বা অন্যদিকে সরকার, এর মাঝখানে এই যে গুটি কয়েক যারা ডাকসুতে নির্বাচিত হবেন, হলে হলে নির্বাচিত, তাদেরকে কি আসলে প্রশাসন বাস্তবতায় পাত্তা দেয় আসলে? হ্যাঁ, গতবারেও যেমন ডাকসু নির্বাচনের পরবর্তীতে দেখা গিয়েছিল ডাকসুর যারা নেতৃত্ব ছিল তারা হয়তো অনেকে জাতীয় নেতা হয়েছে, জাতীয় বা তাদের সংগঠনে অনেক বড় বড় পর্যায়ে গিয়েছিল, কিন্তু ক্যাম্পাসে স্টুডেন্টদের কিন্তু সেই অর্থে কোনো লাভ হয়নি। আর আরেকটা বিষয় যেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু মূলত চালায় প্রশাসন। এখানে ছাত্রদের যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে একদমই বলা যায় যে মানে একটা সারফেস লেভেলে। এখন ডাকসুর যে এবছর বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু গঠনতন্ত্র সংশোধনের জন্য তাদের নানান দেওয়া হয়, মতামত দেওয়া হয়। গঠনতন্ত্র সংশোধনের মধ্যে ডাকসুর যে সভাপতি পদ সেটি ভিসি থেকে সরিয়ে সরাসরি হচ্ছে ছাত্র প্রতিনিধি নিয়োগ করার কথা বলা হয়। কিন্তু এটার পরেও কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুবই মাইনস্কিউল লেভেলের কিছু পরিবর্তন এনেছে, যার মধ্যে আবার বয়স উঠিয়ে দেয়া। ডাকসু নির্বাচন করতে হলে আপনার 30 বছরের মধ্যে হতে হবে না, এই ধরনের একটা খুবই অপ্রয়োজনীয় সংস্কারও কিন্তু তারা করেছে। সেই জায়গা থেকে আমার যেটা অভিমত যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কিন্তু ওই আকাঙ্ক্ষাটা নেই যে ডাকসু আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবে, এবং ডাকসু যাতে হচ্ছে যে একটা সার্বভৌমত্ব ডাকসুর মধ্য দিয়ে তৈরি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি তারা যেটা চায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত থাকবে, এবং তাদের আন্ডারে যদি একটা ইলেকশন হয়ও সেই ইলেকশনের মধ্য দিয়েও যাতে হচ্ছে ছাত্ররাই কোনোভাবেই যাতে এম্পাওয়ার্ড হতে না পারে। তো আমার যে এখানে যদিও আমি এখানে নির্বাচিত হয়ে আসি, আমার পুরোপুরি হচ্ছে আমার এখানে উদ্দেশ্যটা থাকবে যে ডাকসুর একটা বড় ধরনের গঠনতান্ত্রিক সংশোধন আনা। কারণ গঠনতান্ত্রিক সংশোধন আনা ছাড়া এখানে যদি সিনেটে আমি ছাত্রদেরকে পাঠাতে না পারি, সিন্ডিকেটে ছাত্রদেরকে পাঠাতে না পারি, তাহলে কিন্তু আমি ডাকসুর একদম ইউনিভার্সিটির রুট লেভেলে আমি পরিবর্তনগুলো আনতে পারবো না। কারণ সকল পরিবর্তন বা সকল ধরনের এজেন্ডাই কিন্তু দিন শেষে সিনেট সিন্ডিকেট থেকে পাস হয়। এখন আমি অনেক ভালো ভালো কথা বললাম ডাকসুর মিটিংয়ে, সিনেট সিন্ডিকেটে গিয়ে হচ্ছে সব বাতিল হয়ে গেল, তার মানে তো এখানে আমার অথরিটিটা কোথাও থাকলো না। তাই ছাত্রদের প্রতিনিধিত্ব কিন্তু এখানে সিনেট এবং সিন্ডিকেটের মধ্যে থাকতে হবে, এবং আমি যদি এখানে নির্বাচিত হয়ে আসি সেটাকেই আমি হচ্ছে সর্বত্রভাবে চেষ্টা করব। আপনার এই কথার সাথে নিশ্চয়ই আপনার যারা এখানে প্রার্থী যারা আছেন সবাই এখানে একমত হবেন, এটা নিয়ে আলাদা আমি আর ওই মতামতে না যাই। আমি একদম অনুষ্ঠান শেষ ভাগে এসেছি এবং শেষ প্রশ্ন আপনাদের সবার কাছে একটু করতে চাই, আপনারা নিশ্চয়ই সেটা একটু সুন্দর উত্তর দিবেন। ডাকসুতে জিতবেন একজন, তাহলে বাকিরা কি করবেন? আবিদ, কঠিন হচ্ছে যে ডাকসুতে জিতবেন একজন, বাকিরা কি করবে? দেখেন হচ্ছে যে ডাকসু তো এমন না যে আমরা দাঁড়ালাম আর আমাদেরকে ভোট দিয়ে জয়ী করে দিল। যিনি জিতবেন অবশ্যই তার প্রাকৃতিকভাবে ক্যাম্পাসের চাহিদা অনুযায়ী তার গ্রহণযোগ্যতা আছে বলেই সে এখানে জিতবেন। আর বাকিরা, আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতির প্রচলন চাই, আমি তো একটু আগেও বললাম যে আমরা হেরে গিয়েও যেন জিতে যেতে পারি, এমন একটা সহমর্মিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। যেটা দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতি বাংলাদেশে চালু ছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দিয়ে এর সূচনা হোক। সুতরাং আপনার মধ্য দিয়ে আমি সকলের প্রতি একটু আহ্বান জানাতে চাই, চলেন আমরা যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সেই সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে বক্তৃতা বিকৃত করে এই জায়গাগুলো থেকে আমরা সামগ্রিকভাবে বেরিয়ে আসি। তাদের কি বলবেন? আচ্ছা, আমি এটা জিতবেন একজন, বাকিরা আসলে কি করবেন? আপনি সরাসরি বলবো, তার আগে একটা মিনিট প্লিজ বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আবিদ ভাই খুব সুন্দর কথা বলেন, চমৎকার কথাবার্তা বলেন, কিন্তু যখন আবিদ ভাই মনোনয়নপত্র তুলতে গিয়ে তিনি যখন বলেন যে আমাদের প্যানেল ঠিক করবেন স্বয়ং তারেক রহমান,
তখন কি আবিদ ভাই সেটা কি ইস্যুটি দিতে পারেন যে তিনি তাদের মনোনয়ন আমি স্বয়ং তারেক রহমান প্যানেল ঠিক করবেন এটা বলিনি, এটা বিকৃত আচ্ছা। করেছো তোমরা। আমার সংগঠন শুনেন, আমার সংগঠনের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার সংগঠন, ছাত্র সংগঠন সম্পর্কে তার কি সে কি একবার এটাকে তালাক দিয়ে দিতে হবে? তার সাথে আমি কোনো একটু শেষ সম্পর্ক করি, রাখা যাবে না। আমি একটু শেষ আপনি করি। আমার আত্মীয়, আমার সম্পর্ক আপনি রাখতে পারবেন না? আমি একটু কি শেষ হচ্ছে করি, সেটা আমি জানতে একটু পারবো শেষ না। করি, কারণ জানেন আমি আবারও বলছি, শুরুতেই বলছি, আমার যে বর্তমান প্যানেল, এই প্যানেল আমাদের অভ্যন্তরীণ নেতাদের ভোটাভুটির মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে নির্বাচন করতে আসছি। আপনারা কেউ কি এভাবে এসেছেন? সুতরাং তারেক রহমানের দিকে যদি আপনারা বারবার তীর ছুড়ে দেন, এটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা সেই রাজনীতি চাই না। আমি যেটা বলছিলাম, দেখেন যখন শুরু থেকে বলা হয় প্যানেল ঠিক করবেন তারেক রহমান, কিন্তু প্যানেলে জয় হওয়ার পরে পরবর্তী দিক নির্দেশনা তারেক রহমান থেকে আসবে সেটা কোনো গ্যারান্টি নেই। আমরা দেখেছি, দেখেন 90-এর গণঅভ্যুত্থান, আমি আবারও বলছি, কিন্তু সেটা বলিনি। যে আমি নির্বাচন তোমাকে একটু বলতে তাদের চাই। বলিনি কিন্তু সেটা আমি। পরবর্তী যে বলতে চাই। কৃতকর্ম কিংবা পরবর্তী যে নজিরটা শিক্ষার্থীরা দেখে, কিন্তু তো সেই জায়গাটায় আমার এখন এসে মনে হয় যে ভাই ভালো কথাবার্তা বলেন, কিন্তু সাউন্ডস গুড বাট ডাজন্ট ওয়ার্ক। আমরা এরকম শিক্ষার্থী প্রতিবার হলে হতে পারে, পোর্ট্রে হলে হতে পারে। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলাম, এটা কি নতুন না? এটা কি চমক না? এবার আমি আপনার প্রশ্ন উত্তর দিই। আমরা শেষ দিকে একটু তর্ক কিন্তু এই কথাগুলো বলে আমরা বলে যৌক্তিক দায় দিয়ে বিতর্ক চলে করি, যাওয়া আমরা হচ্ছে। যৌক্তিক বিতর্ক করি, যার যার যুক্তি তুলে আমি আপনার ধরছি। আমার সর্বশেষ যে সবশেষ প্রশ্নের প্রশ্ন উত্তরটা হচ্ছে দিই। কাদের কাছে কাদের। হ্যাঁ, আমি আবারও প্রশ্নটা আপনাকে করি যে জিতবেন একজন, বাকিরা কি করবেন? আপনি কি করবেন? দেখেন প্রথম কথা হচ্ছে আমরা কি করবো সেটা আমরা বিগত 5 বছর সময় ধরে আমরা দেখে এসেছি যে আমরা কি করবো, আমরা কি করেছি, আমরা সেই কাজটাই করবো। আমরা আবার শিক্ষার্থীর মাঝে ফিরে যাবো, যে আমরা হয়তো ফর্মালি আমরা দায়িত্ব পালন করতে পারবো না যদি শিক্ষার্থীরা না চায়, কিন্তু আমরা ইনফর্মালি যে দায়িত্ব পালন করে এসেছি শিক্ষার্থীদের স্বার্থের জায়গাতে সমুন্নত রাখার জন্য বিগত 5 বছর যে হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন, জেল খাটার পরেও আমরা সেই কাজ আবার ফিরে যাবো। যদি ফর্মালি না করতে পারো আমরা ইনফর্মালি করবো, কিন্তু শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে অগ্রযাত্রা সেটা আমরা থামবে না। অনেক ধন্যবাদ। আপনার সেদিন ফেসবুক পোস্টেও একটা দেখছিলাম যে আপনি এত সাল আগে, কয়েক বছর আগে কারাগার থেকে বা কোর্টে দাঁড়িয়ে একটা ছবি তুলেছেন। উমামা, আপনি কি করবেন? জিতবেন একজন, আপনি কি বিসিএস পড়বেন? এটা নিয়ে আমি অনেক ভেবেছি আসলে। বিসিএস পড়বেন আপনি? আমি আর কখনোই বিসিএস এর প্রিপারেশনের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। যদি আমি জিতে যাই তাহলে আমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা আমি সবসময় কল্পনা করেছি, আমরা এই কার্জনের ঘাসে বসে বন্ধুরা আড্ডা দিতাম যে ইউনিভার্সিটিটা এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো। তো অনেক ধরনের খুবই ক্রেজি আইডিয়াজ আসতো। তো জিতে গেলে আমি ওই ক্রেজি আইডিয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং ইউনিভার্সিটিকে একটা অ্যাকচুয়াল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। এবং আমি সবসময় ঢাকা ইউনিভার্সিটি আমাকে অনেক দিয়েছে, অনেক। সত্যি কথা বলতে আমি উমামা ফাতেমা এই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে, না হলে আমি কিন্তু এখানে থাকতাম না। তো আমি সেজন্য অনেক বেশি গ্রেটফুল এবং আমি চাই যে ইউনিভার্সিটিটার যে সম্ভাবনা অ্যাজ এ ইউনিভার্সিটি সেটা যাতে বিকশিত হোক। তবে আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে ধরেন আমি হইলাম না, আমি এই কথাটা অনেকবার ভেবেছি। যদি আমি না হই তাহলে আমার কাছে সবথেকে গ্রেট অপশন হচ্ছে আমি বায়োকেমিস্ট্রি থেকে এখানে অনার্স করেছি, আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমার একটা অপরচুনিটি আছে। আমি লাস্ট যখন আইএলটিএস দিচ্ছিলাম, মানে আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম লাস্ট জুলাইয়ে, তখন অভ্যুত্থানের কারণে আমি পরে পুরোপুরি রাজনীতির মধ্যে চলে এসেছি। তখন একটা সম্ভাবনা আছে যে হয়তো আমি আমার যে মাস্টার্সটা ইনকমপ্লিট রয়ে গেছে সেই মাস্টার্স এবং পিএইচডিটা শেষ করতে যাব। আর যদি ওই ট্র্যাকে ইনকেস, বাংলাদেশের তো রাজনীতির গতিমুখ আসলে বলা যায় না, আমাদেরকে আসলে বারে বারে ফিরে আসতে হয়, বারে বারে কিন্তু বাংলাদেশের স্বার্থে কথা বলতে হয়, যার কারণে এখনও পর্যন্ত দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কথা বলে যাচ্ছি। তবে যদি সুযোগ হয়, সময় হয়, আমার একটা চিন্তা আছে যে আমি আমার মাস্টার্স এবং আমার যে পিএইচডি সেটা আমি শেষ করব। সাদিক কায়েম, অন্যান্যদের মতো আপনিও আপনার ছাত্র সংগঠনে একজন হার্টথ্রোব নেতা, রাইট? আমি মনে হয় মিথ্যা বলিনি। তো আপনি আসলে জিতবেন তো একজন, আপনি কি করবেন তখন? আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের সহযোদ্ধা, তো এখানে হারা অথবা জিতা কিছু না, এখানে যে জিতক আমরা সবাই জিতে যাব। আচ্ছা। আর আমরা যারাই জিতি, শহীদদের যে আকাঙ্ক্ষা, যে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন পঙ্গু হয়েছে, তারা যে ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাস্তবায়ন করব। গত 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় নাই। স্বাধীনতার আজকে 5 দশক হলো, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, যে মৌলিক সংকটগুলো আছে সেগুলো পূরণ হয় না। তো ইনশাল্লাহ আমরা এখানে যারাই বিজয় হয়ে আসি, আমরা এই জায়গায় কমিটমেন্ট আছে, আমরা শিক্ষার্থীদের স্বার্থ তো সবার আগে, আমরা এখানে কোনো দলের লেজুরবৃত্ত করব না, কোনো বর্গীয় রাজনীতি করব না, সবার আগে আমার শিক্ষার্থী। এবং সে কারণে আমাদের যে জোটটার নাম দিয়েছি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং আমাদের এই জোটের মধ্যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে আসার চেষ্টা করেছি, সবাই মিলে, বৈচিত্র্য মিলে যে একসাথে কাজ করা যায় সেটা রিফ্লেকশন আমাদের জোটের মধ্যে আছে। তো আমরা আশা করছি এই যে ঐক্যবদ্ধ কাজ করা, ঐক্যবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধতার সাথে আমাদের কাজে এক্সাম্পল সেট করে আমরা পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দিব। একটা কথা মনে করিয়ে দিই, আসলে সবশেষ ডাকসু নির্বাচনে যখন ভিপি, ছাত্রলীগের জয় জয়কার ছিল ওখানে, ভিপি পদে যখন নুরুল হক নূরকে জয়ী ঘোষণা করা হয়, ব্যাপক গণ্ডগোল তৈরি হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তো এইবার তো আসলে যখন ফলাফল হবে, মারামারি হবে না তো আবিদ?
আপনি আমাকে ছোট করে বলেন, আপনি আমাকে হ্যাঁ কি প্রথম না? কোশ্চেন করেছিলেন আমি মানে হেরে গেলে কি হবে, জিতে গেলে কি হবে। আচ্ছা, ওই সময় প্রথম কোশ্চেন করার কারণে হুট করে আমি অনেক কিছু বলতে পারি না। দেখেন 5 আগস্টের পরে আমরা জিতে গিয়েছি। এই জেনারেশন যারা দীর্ঘ দুঃশাসন মোকাবেলা করেছে, আমরা জিতে গিয়েছি। জি। আমাদের নতুন করে হারানোর কিছু নাই, নতুন করে জিতারও কিছু নাই। এভরিথিং ইজ নেচার, যা আসবে তা নেচার মনে হবে। অনেক ধন্যবাদ আবিদ। আসলে আবিদের কথা থেকেই এবং আপনারা সবশেষ হাসি মুখে যেটা আসলে বললেন, সেই কথাগুলোরই আসলে বাস্তবায়ন হোক। রাজনীতি হোক মানুষের জন্য, রাজনীতি হোক আসলে দেশের আপামর জনসাধারণের জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রাজনীতি হোক ডাকসুর যারা ভোটার, সাধারণ শিক্ষার্থীদের জন্য। এই নেতারাই একদিন অনেক বড় বড় নেতা হবেন। ডাকসুরের অভিজ্ঞতা নিয়ে তারা আপামর জনসাধারণের কল্যাণে তারা নিজের জীবনকে বিলিয়ে দেবেন, সেটাই নিশ্চয়ই আমাদের কাম্য। এবং শিশুরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, এই নেতারাই হবে আগামী দিনের বাংলাদেশের। কেউ হবেন রাষ্ট্রপতি, কেউ হবেন প্রধানমন্ত্রী। আপনাদের অনেক ধন্যবাদ আবিদ ইসলাম খান, আব্দুল কাদের, উমামা ফাতেমা এবং সাদিক কায়েম আমাদেরকে স্টার নিউজকে আসলে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এই ডাকসু ডিবেটে এখন আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টার নিউজের সাথে থাকবেন।